গুড ইভিনিং। শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম, এক মিনিট একটু wait। হ্যাঁ, তো আজকের ক্লাসটা মূলত ইউজি পার্ট 3 যারা পাশ করেছে মানে সেকেন্ড ইয়ার পাশ করে পার্ট 3 তে অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য, এবং এই ক্লাসে ইউজি পার্ট 3 এর যেটা বাংলা সিলেবাস আছে, সিলেবাস সহ অ্যাসাইনমেন্ট, ফানি পরীক্ষা এইসব সম্পর্কে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করব। আর সবাইকে তুমি দিয়েই বলছি। আহ, সবাই আমাকে তুমি দিয়ে বলতে পারো। এখানে আহ, আরো কয়েকজন জয়েন হবে। তো এখন শুরু করে দিলাম, আসলে সময়টা পার হয়ে যাচ্ছে। তো যাই হোক, ইউজি পার্ট 3 তে সিলেবাসটা কেমন হবে বা ইউজি পার্ট 2 এর সঙ্গে কি তফাৎ আছে, তার থেকে বেশি পড়তে হবে না কম পড়তে হবে, ইউজি পার্ট 2 এর রেজাল্ট সবাই পেয়ে গেছো, কে কেমন মার্কস পেয়েছো সেটা বুঝতে পারছো, কেমন পারফরমেন্স করেছো নিজের উপর। আহ এটুকু বলবো যে সেকেন্ড ইয়ারটা যদি তোমার ফার্স্ট ক্লাস হয়ে গেছে, তাহলে থার্ড ইয়ারটা ধরে রাখো একদম নিশ্চিত ফার্স্ট ক্লাস হবে, তার থেকে বেশি নাম্বার উঠবে। কারণ ইউজি সেকেন্ড ইয়ারে পেপার সংখ্যার তুলনায় ইউজি থার্ড ইয়ারে পেপার সংখ্যা কিন্তু কম আছে, আর চাপটা একটু কম আছে। কোন কোন দিক থেকে চাপ কম হবে আর কোন বিষয়গুলো একটু ভালোভাবে দেখতে হবে সেগুলো এখন আলোচনা করব। তোমাদের স্ক্রিন শেয়ার করে সব বিষয়গুলো আমি দেখাচ্ছি, কি কি টপিক আছে না আছে। তো ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত করো, তো এইটুকু আমি বলতে পারবো যে ইউজি পার্ট 3 যে পুরো বছরটাতে যা পড়তে হবে বা কিভাবে পড়তে হবে, কিভাবে বেশি নাম্বার পাবো, এই বিষয়গুলো কিন্তু আয়ত্ত করতে পারবে। তারপর তোমার সিলেবাসটা হাতের মুঠোয় থাকবে। তো এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রেই জরুরি যে কোনো একটা কাজ শুরু করার আগে একটা বড় মানে কাজ, ধরুন একটা 1 বছরের পুরো কোর্সটা এখন বাকি আছে, যেটা 3 বছরের মধ্যে। তো সেই পুরো 1 বছরটাকে ভালোভাবে মানে পরিচালনা করতে গেলে তোমাকে ১ম দিন থেকে ঠিকভাবে সবকিছু জেনে নিতে এবং সেটআপটা সেভাবে করে কম পরিশ্রম করে বেশি নাম্বার পাওয়া এখানে কিন্তু যায়। তো সেটা জন্য আগে আমার মনে হয় সবথেকে ১ম সিলেবাসটা জানতে হয়। যে আমার সিলেবাস কি, কি আছে? আমি কোন পেপারে কি আছে এটাই জানি না। কিন্তু পরীক্ষার আগে ১ সপ্তাহ পড়ে নিলাম। হ্যাঁ, পাস করা যাবে, ফার্স্ট ক্লাসও পাওয়া যাবে। এটা বলছি না হবে না। ১ সপ্তাহ পড়লে হতে পারে। কিন্তু যদি একটু জেনে বুঝে নাও, একটা দিন সময় দিয়ে সিলেবাসটাকে ভালো করে বা ওটা খাতায় তুলে নাও, তাহলে সেই ৬০ নাম্বারের জায়গায় হয়তো তুমি ৭০ নাম্বার পাবে। আর গ্র্যাজুয়েশনে আমার তো ব্যাচ প্রতি বছর শুরু করিবে পড়ায়। তো এবছর যারা পাস আউট হলো তাদের পার্সেন্টেজ হাইয়েস্ট মনে হয় 75 টু 76 উঠেছে। তো তারা ফার্স্ট ক্লাস পাওয়ার যোগ্য, তার সঙ্গে তারা কি করেছে না আরো একটু এক্সট্রা অর্ডিনারি ব্যাপার, যেগুলো মানে ইউনিভার্সিটির ক্ষেত্রে, এই ইউনিভার্সিটির ক্ষেত্রে শুধুমাত্র যে যে জায়গাগুলো একটু খেয়াল করতে হয়, যেটার জন্য আরো ৫-১০ নাম্বার প্রতিটা মানে পেপারে বেড়ে যাবে। তো সেই জিনিসগুলো আজকে জানতে পারবে। ক্লাসটা অবশ্যই সবাইকে বলবো শেষ পর্যন্ত করো। পুরোটা করলে কাজেই লাগবে কিন্তু। স্কিপ করো না, বেশি নয়, ১ ঘন্টা মতো, ৭টা ২০ হতে চললো। ধরে নাও ৮টা ২০, ২৫ পর্যন্ত বা ৮:৩০ পর্যন্ত ক্লাসটা হবে। শেষ পর্যন্ত থাকো। কোনো কোয়েরি থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। সেগুলোর উত্তর আমি দিয়ে দেবো। আপাতত দেখো, আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা? এক মিনিট একটু। তো দেখো তো স্ক্রিনে দেখা যাচ্ছে? কেউ জানো একটু? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম। তো প্রথমত হচ্ছে ইউজি পার্ট 3 টোটাল তোমাদের সেমিস্টার থাকে কটা? সেমিস্টার থাকে টোটাল
6টা 3 বছরের। এখনকার যে গ্র্যাজুয়েশনটা সেটা 4 বছরের গ্র্যাজুয়েশন, ওখানে সেমিস্টার সংখ্যা 8টা হয়ে গেছে। কিন্তু তোমাদের যেহেতু এটা ওল্ড সিলেবাস ধরাবে ইউজি কোর্স। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে ইউজি, এফওয়াই-ইউজি আর বিডিপি 3টাই গ্র্যাজুয়েশনের কোর্স ইউনিভার্সিটিতে। সবথেকে পুরনো কোর্স গ্র্যাজুয়েশন যেটা ছিল 2020 সাল পর্যন্ত, ওটাকে বিডিপি বলা হতো, ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম। আর তারপরে যেটা তোমাদের কোর্স সেটাকে ইউজি বলা হয়, আন্ডার গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েশন। আর এরপরে একটা যেটা 2025-এ শুরু হয়েছে, ওটা এফওয়াই-ইউজি, 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েশন। তো নোটিশগুলো যখন আসবে তখন কিন্তু একটা জিনিস খেয়াল করবে যে নোটিশটা কাদের জন্য, উপরে কোডটা দেখে নেবে বিডিপি লেখা আছে নাকি ইউজি লেখা আছে নাকি এফওয়াই-ইউজি লেখা আছে। ঠিক আছে, মাঝের যেটা বললাম ইউজি সেটা হচ্ছে তোমাদের কোর্স। আর বাকি সবকিছু জিনিসগুলো তো 2 বছর পড়লে ওগুলো জানা আছে না। তবুও এখন যেহেতু এফওয়াই-ইউজি কোর্সটা এসেছে 2025 সালে, নতুন গ্র্যাজুয়েশনটাকে বলা হচ্ছে 4 বছরের, তো ওটার সঙ্গে গুলিয়ে ফেলানো। ওদের এক্সাম নোটিশ দেবে, ওদের রিনুয়ালের নোটিশ দেবে, ওদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ দেবে, অ্যাসাইনমেন্টের নোটিশ দেবে। তো সেটার সঙ্গে তোমরা কিন্তু গোলাবে না, তোমাদের আলাদা নোটিশ থাকবে, ইউজি থাকবে, ঠিক আছে। তো ইউজি পার্ট 3 তোমাদের সেমিস্টার কিন্তু দুটো হবে, শেষের যে দুটো সেমিস্টার বাকি আছে 1 থেকে 4 পর্যন্ত সেমিস্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হয়ে গেছে। তো তাহলে দুটো সেমিস্টার বাকি আছে। সেমিস্টারের কথা বলছি, কিন্তু এখানে সেমিস্টার ওয়াইজ কিন্তু পরীক্ষা হয় না, মানে ইউজি কোর্সে অ্যানুয়াল সিস্টেমে পরীক্ষা হয়, দুটো সেমিস্টার একসঙ্গে পরীক্ষা দিতে হয়। যাই হোক, ওটা কাগজে কলমে থাকবে, মানে মার্কশিট দুটো দেওয়া হবে, 5th সেমিস্টার আর 6th সেমিস্টার। যেরকম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো টোটাল 4টা মার্কশিট দিয়েছে দুটো দুটো সেমিস্টারে। তো এখানেও আহ দুটো সেমিস্টার থাকছে, 5th আর 6th সেমিস্টার। পেপার সংখ্যা দেখো হচ্ছে এখানে তোমার 4টা 4টা করে 8টা, মানে টোটাল যদি থার্ড ইয়ারটা ধরো যে কটা পেপার, 8টা পেপার থার্ড ইয়ারে। সেমিস্টারে ভাগ করলে 4টা 4টা করে আছে, কিন্তু পরীক্ষা তো সেমিস্টার ওয়াইজ হবে না, তাহলে সেমিস্টারটাকে বাদ দাও, টোটাল 8টা পেপার তোমাকে পড়তে হবে। এবারে বলবে যে তাহলে গ্র্যাজুয়েশনে তো 8টা পেপার, এই 10টা পেপার পড়েছিলাম, ওখানে 6টা অনার্স পেপার ছিল, দুটো কম্পালসারি পেপার ছিল, আর দুটো পাসের পেপার, জি পেপার ছিল। তাহলে পেপারের ধরন কিন্তু 3 ধরনের ছিল ওখানে। কিন্তু এবছর গ্র্যাজুয়েশনে তোমাদের পেপারের ধরন 2 ধরনের হলেও পেপার কিন্তু, মানে বিষয় একটাই কিন্তু, বাংলা। দেখো সিসি পেপার এগুলো তো পড়ে এসেছো, সিসি পেপার একেবারে 10টা সিসি পেপার গ্র্যাজুয়েশনের সেকেন্ড ইয়ার পর্যন্ত, ফার্স্ট ইয়ারে সিসিবিজি 1 থেকে একেবারে সেকেন্ড ইয়ারে সিসিবিজি 10 পর্যন্ত ছিল 10টা পেপার, ঠিক আছে। তাহলে এখানেও সিসি পেপার থাকবে, কোথা থেকে থাকবে, গ্র্যাজুয়েশন যেখানে শেষ হলো সিসিবিজি 10-এ শেষ হলো, তাহলে এখানে সিসিবিজি 11 থেকে থাকবে, ঠিক আছে, সিসি পেপার থাকবে। আর নতুন যেটা পেপার থাকবে সেটা হচ্ছে ডিএস পেপার। ফুল ফর্ম গুলো দেখো পাশে দেওয়া আছে। সিসি পেপার মানে জানো যে অনার্স পেপার, কোর কোর্স যেটাকে বলা হয়। আর ডিএস পেপার হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক। ডিএস মানে ডিসিপ্লিন স্পেসিফিক। কিন্তু ব্যাপার হচ্ছে ডিএস পেপারটাও কিন্তু অন্য কোনো বিষয় হবে না, বাংলায় হবে। তো এটা তো ক্লিয়ার একদম যে সিসি পেপার এমনিতেই বাংলা থাকে, যেটা সিসিবিজি 1 থেকে সিসিবিজি 10 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়েছো। এবারে থার্ড ইয়ারও সিসি পেপারটা বাংলা তো থাকছেই, 11 থেকে একবারে 14 পর্যন্ত 4টা সিসি পেপার থাকবে। আর ডিএস পেপারটাও বাংলা থাকবে, ডিএস পেপারও 4টা থাকবে, ডিএসবিজি 11 থেকে ডিএসবিজি 41। তো তাহলে মানে সব মিলিয়ে তোমাদের বিষয়টা হচ্ছে যে থার্ড ইয়ারে 8টা পেপার পড়তে হবে, 8টা পেপারই বাংলা। এখানে না তো কম্পালসারি, না তো জি পেপার বা পাশের পেপার, ইতিহাস ছিল যেরকম, বা পল সায়েন্স ছিল গত বছর অনেকে, কারো ইংলিশ ছিল। তো এবছর পাসের পেপার নেই থার্ড ইয়ারে। এবছর কম্পালসারি পেপারও নেই, কম্পালসারি পেপার যেটা গত বছর ছিল আইসিটি ছিল, বা রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট ছিল। তাহলে ওই পেপার দুটো কিন্তু থাকছে না, বা ওই ধরনের কোনো পেপার থাকছে না। এটা দেখো একটা মানে কি বলবো, রিল্যাক্স একটা মানে হিসেব করতেও ঠিক হবে যে আমাকে থার্ড ইয়ারে 8টা বাংলার পেপার পড়তে হবে, ঠিক আছে। এটা আশা করি তোমাদের পরিষ্কার হয়ে গেল যে সেকেন্ড ইয়ারের মতো এত ঝামেলা এখানে নেই। টোটাল 8টা পেপার আছে, 8টা পেপারের মধ্যে 4টা সিসি পেপার, 4টা ডিএস পেপার, আর সবগুলোই বাংলা, শুধু নামেরই সিসি আর ডিএস। এবারে বলবে যে তাহলে সিসি পেপার 4টা 5th সেমিস্টারে আর ডিএস পেপার 4টা কি 6th সেমিস্টারে? না, ভাগটা কিভাবে করা হয়েছে, না তোমার দুটো সিসি পেপার দুটো ডিএস পেপার একটা সেমিস্টারে দেবে, কিন্তু সেমিস্টার ওয়াইজ তো পরীক্ষা নেই, তোমরা ওভাবে পরীক্ষা হবে না। 5th সেমিস্টারে দুটো সিসি থাকবে দুটো ডিএস থাকবে,
6 পেপারেও দুটো সিসি থাকবে, দুটো ডিএস থাকবে, ঠিক আছে? তো এইভাবে চারটা করে চারটা সিসি, চারটা ডিএস, এভাবে তোমার পেপার গুলো থাকছে। যদিও এই 8টা পেপারের পরীক্ষা তোমাদেরকে পরপর দিতে হবে, কোনো সেমিস্টার সিস্টেম তো এখানে পরীক্ষা হয় না। মার্কশিট গুলো ওভাবে পাবে, কিন্তু জাস্ট আমি সেমিস্টার ওয়াইজ কিরকম ভাগটা সেটা বলে দিলাম। পরীক্ষা কিন্তু এভাবেই তোমাদের হবে, সিসিপিজি 11, 12, 13, 14 এভাবে পরীক্ষা হতে পারে। ডিএস পেপার গুলো পরীক্ষা পরপর হতে পারে। সেমিস্টারের কোনো ব্যাপার কিন্তু এখানে নেই। মার্কশিটটাই শুধু সেমিস্টার লেখা থাকবে, আর কোনো জায়গায় সেমিস্টারের বিষয় কিন্তু থাকছে না। তোমাদের পেপার গুলো টোটাল 8টা, এইটুকুই মাথাতে রেখে নাও যে আমাকে 8টা পেপার বাংলার পড়তে হবে, বাস। তাহলে একটু চাপ মুক্ত হলে যে আমাকে কম্পালসারিও পড়তে হচ্ছে না, আর অন্য বিষয়ের জন্য পাস পেপারও পড়তে হচ্ছে না। যা পড়বো সব বাংলা, একটাও আদার্স বিষয় কিন্তু নয়। এখানে দেখো সেমিস্টার ওয়াইজ তোমার ইয়ে করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে যে সিসিবিজি 11, সিসিবিজি 12। 11 কেন? কেননা 10 পর্যন্ত আমরা সিসিবিজি পড়ে নিয়েছি সেকেন্ড ইয়ারে, তাহলে এখানে 11 থেকে শুরু। সিসিবিজি 11, সিসিবিজি 12, আর ডিএসবিজি 11, ডিএসবিজি 21, এই 4টা পেপার আমার হচ্ছে 5th সেমিস্টারে। আর 6 সেমিস্টার ওর পরের গুলো, সিসিবিজি 11, 12 ছিল, তাহলে 13, 14 হবে 6 সেমিস্টারে। আর ডিএসবিজি 11, 21 ছিল, তাহলে ডিএসবিজি 31, 41 হবে, ঠিক আছে? তো তাহলে এই 8টা পেপার পড়তে হচ্ছে টোটাল। হ্যাঁ, এবারে মার্কস ডিভিশনটা কিরকম থাকবে? যেরকম তোমাদের গত বছর ছিল সেরকমই মার্কস ডিভিশনটা থাকছে। অ্যাসাইনমেন্টের 20 নাম্বার, ফাইনাল পরীক্ষার 50 নাম্বার। এখানে গত বছরে একটা বিষয় কিন্তু আলাদা ছিল। কি আলাদা ছিল? না, যেগুলো কম্পালসারি পেপার ওগুলো দেখবে 10 নাম্বার অ্যাসাইনমেন্ট হচ্ছিল, আর 60 নাম্বার ফাইনাল পরীক্ষা। আর প্রশ্নের ধরনগুলো আলাদা ছিল না? 4 নাম্বারের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 10 নাম্বারের। পাস পেপার গুলোর ক্ষেত্রে শর্ট কোশ্চেন ছিল না, 6 ছিল আর 10 ছিল। তো এখানে ওই রকম কোশ্চেনের মানগুলো কিন্তু আলাদা হবে না, সব পেপারে একই। দেখো, তাহলে এখানেও একটা সুবিধা হয়ে গেল যে আমার 20 নাম্বারের অ্যাসাইনমেন্ট হবে প্রতিটা পেপারে, আর ফাইনাল পরীক্ষা হবে 50 নম্বরের। তাহলে টোটাল 70 নাম্বার করে প্রতিটা পেপারে। 8টা পেপারে 70 নাম্বার, কত হলো? 7 8 56, 560 নাম্বারের পরীক্ষা। টোটাল পরীক্ষা হচ্ছে থার্ড ইয়ারে 560। আর হ্যাঁ, পাস মার্কস হচ্ছে 21। 21টা কিভাবে পাবে, মানে কিভাবে ক্যালকুলেশন হয় এটা আশা করি জানো। 21টা এরকম নয় যে আহ, তোমাকে ফাইনাল পরীক্ষা একটা পার্সেন্টেজ তুলতে হবে, অ্যাসাইনমেন্ট একটা পার্সেন্টেজ, সেরকম কিন্তু নয়। ওভারঅল মানে টোটাল অ্যাসাইনমেন্ট আর ফাইনাল পরীক্ষা মিলে 21 তুললেই হবে। তো এই পাস মার্কের দিকে তো আমি তাকাতে বারণ করছি, তোমরা তো সবাই ফার্স্ট ক্লাসই ট্রাই করবে। তো যাই হোক, ওটা যায় বলে দিলাম যে 21 নাম্বার হচ্ছে পাস মার্ক। আরেকটা সুবিধা দেওয়া হয় থার্ড ইয়ারের ক্ষেত্রে, সেটা হচ্ছে কেউ যদি 21-এর কম পেয়ে গেল একটা পেপারে, ঠিক আছে, 20 পেলো, অ্যাসাইনমেন্ট ফাইনাল পরীক্ষা নিয়ে 20 পেয়ে গেল, তাহলে তো ফেল হয়ে গেল না? একটা পেপারে ফেল হয়ে গেল, মানে ওর গ্রাজুয়েশনটা নষ্ট হয়ে গেল। আদার্স ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা হতো যে অনার্সে একটা পেপারে ব্যাক পেয়ে গেছে, কিন্তু এই ইউনিভার্সিটিতে তোমার একটা সুবিধা আছে যে একটা পেপারে যদি কেউ ফেল করে, তাহলে সেখানে মার্কস ট্রান্সফার করতে পারবে। মানে একটাতে 20 পেয়েছে মানে ফেল, আরেকটাতে পেয়ে গেছে সে 25 নাম্বার, ঠিক আছে? ওই 25 নাম্বারের পেপারটা থেকে সে 1 নাম্বার এখানে ট্রান্সফার করতে পারলো, 20 সঙ্গে 1, 21 করতে পারলো। এটা সর্বাধিক সম্ভবত 5 নাম্বার পর্যন্ত বাড়ানো যায়। তাহলে এটা একটা ভালো সুযোগ দিয়েছে যাদের ক্ষেত্রে কোনো কারণবশত পড়াশোনা না করলেই যে ফেল করে সেটাও নয়। অনেকে হয়তো এক্সাম হলে যেতে কোনো কারণবশত যানজট যে কোনো কারণে হয়তো এক্সাম হলে আধ ঘন্টা আগে পৌঁছালো, আধ ঘন্টা আগে, 2 ঘন্টা পরীক্ষা, আধ ঘন্টা আগে। তো তার ক্ষেত্রে এরকম নাম্বার হয়ে যেতে পারে যে 50-এর মধ্যে সে 10 পেলো। তো যাই হোক, তখন তার এটা কাজে লাগবে মার্কস ট্রান্সফারটা। এই বছর বেশ কিছু স্টুডেন্ট করেছে, আমাকে ফোনও করেছিল কয়েকজন, যাদের মার্কস ট্রান্সফার হয়েছে। আগে অফলাইনে হতো, এখন অনলাইন অফলাইন দুভাবেই হয়। আর 3 মাসের মধ্যে নতুন মার্কশিট চলে আসে। তো এটা একটা ভালো যে একটা পেপারে ফেল করলে কিন্তু মার্কস ট্রান্সফার করা যায়। হ্যাঁ, দুটো পেপারে ফেল করলে হয় না ওটা, শুধুমাত্র একটা পেপারে ফেল করলে ওই সুবিধাটা দেওয়া হয়। যাই হোক, যেটা বললাম যে টোটাল তাহলে 8টা পেপার, আর 8টা পেপারে 70 নাম্বার করে, তাহলে হচ্ছে 560 নাম্বার ওভারঅল থার্ড ইয়ারের মার্কস। এটা মার্কস ডিভিশন।
সেমিস্টারে যদি আমি ভাগ করে নিই তাহলে তো 70 করে 4টা পেপার, 280 280 করে হচ্ছে, টোটাল হচ্ছে মানে 5 আর 6 সেমিস্টার, দুটো সেমিস্টারে 280 280 যোগ করলে 560, মানে একটা পেপারে যদি 70 হয় তাহলে 8টা পেপার আমার 560 হচ্ছে। থার্ড ইয়ারে তাহলে তোমাদের 560 নাম্বারের পরীক্ষা হবে। হ্যাঁ, ক্রেডিটের ব্যাপার যেহেতু আছে, ইউজি কোর্সটা সিবিসিএস প্যাটার্নে চয়েস বেস ক্রেডিট সিস্টেমে যেহেতু আছে, তাহলে মার্কসের সঙ্গে ক্রেডিটটা গণনা হয়। আর সবার এবিসি আইডি আশা করি করা আছে, সেখানে তো কাউন্ট হবে ক্রেডিট গুলো। তো সেই ক্রেডিট হিসেবে যদি ধরা হয় তাহলে এখানে তোমার পার পেপারে দেখো কত করে ক্রেডিট হচ্ছে, 6 করে ক্রেডিট পাওয়া যাচ্ছে। সিসি পেপারও 6, ডিএস পেপারও 6, তাহলে 4টা করে পেপার সেমিস্টারে 24 24 করে ক্রেডিট হচ্ছে। টোটাল ক্রেডিট হচ্ছে দুটো সেমিস্টারে 48। এবার এইগুলো কিভাবে ক্যালকুলেশন হয়, মানে বুঝতে পারছো যে ধরো একটা পেপারে 6 ক্রেডিট আছে, একটা পেপারে এই বছর 6 ক্রেডিট থাকবে। তো সেই 6 ক্রেডিট মানে তুমি যদি 50% মার্কস পাও তাহলে 3 ক্রেডিট পাবে, আর 100% মার্কস পাও তাহলে 6 ক্রেডিট পাবে। ক্রেডিটটা ওভাবে পয়েন্টে চলে আসবে, পয়েন্টেই আসবে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ মার্কস গুলো ওই দুটাতে তো আনা যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে এরকম পয়েন্টে ক্রেডিট গুলো আসবে। ওভারঅল ক্রেডিট গুলো শেষে তোমাদের কাউন্ট হবে, 140 ওভারঅল থাকছে সেটা শেষে কাউন্ট হয়। তো যাই হোক, এখানে 48 ক্রেডিট হচ্ছে থার্ড ইয়ার। তাহলে মার্কস ডিভিশনটা বুঝতে পারলে, ক্রেডিটটা সিস্টেমটা বুঝতে পারলে, পাস মার্ক কত সেটাও বুঝতে পারলে। হ্যাঁ, এবার আসছি এই যে 50 নম্বরের যে পরীক্ষাটা হবে না, ফাইনাল পরীক্ষাটা। তো এই 50 নম্বরের ফাইনাল পরীক্ষাটার ক্ষেত্রে আহ প্রশ্ন যে মানগুলো সেগুলো কিরকম থাকবে। আচ্ছা, এখানে কেউ বই পেয়েছে? থার্ড ইয়ারের বই কেউ পেয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, পড়া শুরু করেছো? হ্যাঁ স্যার। না স্যার। একজন হ্যাঁ বললো, একজন না বললো, মানে একজন শুরু করেছে। এক মিনিট। হ্যাঁ, তো এরপর দেখো যেটা বলছিলাম যে নম্বর বিভাজনটা কিরকম হয়ে থাকে, যেটা গ্রাজুয়েশনে তোমাদের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে অনার্স পেপারে যেটা ছিল, সিসি পেপারে যেটা মার্কস ডিভিশন ছিল, মানে প্রশ্নপত্র পেলে যেখানে মার্কস গুলো দেখছিলে 10 নম্বরের দুটো, 5 নম্বরের 4টা, আর 2 নম্বরের 5টা প্রশ্নের উত্তর লিখতে হতো। তো সেই সিসি পেপারের যে মার্কস ক্যালকুলেশন যেভাবে হচ্ছিল, সেটা ডিএস পেপারও এবারে হবে। সিসি পেপার প্লাস ডিএস পেপার সমস্ত পেপারে একই রকম মার্কস ডিভিশন থাকছে, মানে 10 নম্বরের তোমাকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, আর 5 নম্বরে 4টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 নম্বরের 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। আর অপশন কেমন থাকবে? অপশন ডবল থাকবে। 10 নম্বরের জন্য 4টা থাকবে, বা তোমার 5 নম্বরের জন্য 8টা থাকবে, আর হচ্ছে 2 নম্বরের জন্য 10টা থাকবে। এগুলোর হাফ হাফ তোমাকে করতে হচ্ছে। তাহলে দেখো থার্ড ইয়ারে এসে দেখো সব বিষয়গুলো কিন্তু পরিষ্কার আছে। ওই গ্রাজুয়েশনে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেরকম ছিল সেরকম কিন্তু নেই, যে ওটার মার্কস ডিভিশন আলাদা, এটা আলাদা, ওটার টোটাল মার্কস আলাদা, এটা টোটাল মার্কস আলাদা, ওটার অ্যাসাইনমেন্ট আলাদা, এটা অ্যাসাইনমেন্ট আলাদা। তাহলে এখানে সবকিছু সব পেপারে কিন্তু একই মার্কস, একই পাস মার্কস, একই অ্যাসাইনমেন্ট আর ফাইনাল পরীক্ষার যে মার্কসটা সেটা একই, এমনকি যে প্রশ্নপত্র পাবে প্রশ্নপত্রের যে মার্কস ডিভিশনটা থাকবে সেটাও কিন্তু একই, 10 5 2। ঠিক আছে। আরেকটা বিষয় যেটা বলি আমি, যে 2 নাম্বারের জন্য আলাদা করে কিন্তু কোনো প্রশ্ন উত্তর পড়ার দরকার নেই। 10 নাম্বার 5 নাম্বার করলেই 2 নাম্বার কমন পেয়ে যাবে। কিভাবে কমন পাবে না, ধরো তোমাদের সিলেবাসে আছে ময়মনসিংহ গীতিকা একটা টপিক আছে। ময়মনসিংহ গীতিকা যখন পড়বে, তো এর সঙ্গে তোমাকে তো এটা পড়তেই হবে যে ময়মনসিংহ গীতিকা কি, একটা গীতিকার বই, গীতিকার সংকলন, গানের সংকলন, পালা গান আছে। আচ্ছা, এটার প্রকাশক কে?
তো তোমাকে তো জানতে হবে প্রকাশকের নাম প্রথম, এটা দীনেশচন্দ্র সেন, এটা সংগ্রাহক কে আছে চন্দ্রকুমার দে, এইগুলো তুমি বড় প্রশ্নের উত্তরেই পেয়ে যাবে। তাহলে তুমি একবারে এখন যখন এগুলো পড়েই নিচ্ছ বড় প্রশ্নের উত্তরে, তখন শর্ট কোয়েশ্চেন আলাদা করতে হচ্ছে না। শর্ট কোয়েশ্চেন করা মানে সময়টাকে নষ্ট করা। আমার মনে হয় তোমার যেহেতু 10টা প্রশ্ন দেবে 2 নাম্বারের, সেখানে 5টা এমনি কমন পাবে বড় প্রশ্ন থেকে। তো শর্ট কোয়েশ্চেন আলাদা করে করার দরকার নেই। হ্যাঁ, যেটা পড়বে নিখুঁতভাবে পড়ে নেবে। তাহলে ওখান থেকে শর্ট কোয়েশ্চেন কি আকাশ থেকে পড়বে? ওই বড় বিষয়বস্তু থেকেই শর্ট কোয়েশ্চেন বানায় আলাদা করে। তো তুমি বিষয়বস্তুটাই যখন পড়ে নিচ্ছ, মেইন টপিকটা, হ্যাঁ, যেটা ভূমিকা অংশে আমরা লিখি যে কোনো প্রশ্ন উত্তরের ক্ষেত্রে, কোনো একটা কবিতার আলোচনা আছে, তাহলে অবশ্যই আমাকে কবিতাটার কবির নাম জানতে হবে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ওটা জানতে হবে, সেই কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা সেটাও হয়তো প্রশ্ন আসে, তো এগুলো জেনে নিতে হবে। তো এইভাবে শর্ট কোয়েশ্চেন তোমার হয়ে যাবে বড় প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে। কোনো কাব্য কবিতা থাকলে তোমাকে কবিতার ক্ষেত্রে কাব্যগ্রন্থের নামটা অবশ্যই মনে রাখতে হবে, আর তার কোন মূল প্রেক্ষাপট নিয়ে কবিতাটা লেখা। বেশ কিছু কবিতার ক্ষেত্রে প্রেক্ষাপট থাকবে। এই বছর তো তোমাদের যে কবিতাগুলো আছে বেশিরভাগই প্রেক্ষাপট আছে। তো প্রেক্ষাপটটা তোমাকে জেনে নিতে হবে যে বিষ্ণুদের জল দাও কবিতাটা যেমন আছে সিলেবাসে, তাহলে জল দাও কবিতাটা কোন প্রেক্ষাপটে লেখা? কলকাতার যে দাঙ্গা হয়েছিল সেই প্রেক্ষাপটে লেখা। এটা অ্যাসাইনমেন্টের প্রশ্ন, আমি যেটা বললাম অ্যাসাইনমেন্টে গত বছর এসেছিল যে বিষ্ণুদের জল দাও কবিতাটা কোন পটভূমিতে লেখা হয়েছে। তো ওখানে মন্বন্তর আছে, হিন্দু মুসলিম দাঙ্গা আছে, তোমার জল সংকটের কথা আছে, ঠিক আছে, এইভাবে অপশন থাকবে। অ্যাসাইনমেন্ট যেরকম দাও 4টা করে, এইগুলোই আবার ফাইনাল পরীক্ষাতে এরকম শর্ট কোয়েশ্চেন থাকে। তো তাহলে শর্ট কোয়েশ্চেন আলাদা করে করতে আমি বলি না, এটা প্রেফার করব না, কারণ তুমি 1000টা শর্ট কোয়েশ্চেন করলে একটাও কমন আসবে না। এটাও হয়, 1000টা পড়লে একটাও কমন এলো না। আবার তুমি বড় প্রশ্নগুলো পড়ে নিলে ওখান থেকে সব কমন পেয়ে গেলে। তো যেটা পড়বে বিষয়বস্তু পড়বে ওখান থেকে কিন্তু মানে শর্ট কোয়েশ্চেন গুলো পেয়ে যাচ্ছ। দেখো তোমাদের টোটাল 8টা পেপারের আমি সিলেবাসটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি। তুমি বই নিয়ে হয়তো পড়ছো, ব্যবহার করছো, খাতা কলম ব্যবহার করছো, একবার এটা শুনে নাও, তাহলে তোমার মনে গেঁথে যাবে যে কোন সেমিস্টারে কি আছে আর আমাকে কি পড়তে হবে। খুব বড় কিন্তু সিলেবাসটা নয়। হ্যাঁ, এবারে আমি কিসের ভিত্তিতে বলছি না, গ্রাজুয়েশনের সেকেন্ড ইয়ারের ভিত্তিতে বলছি। সেকেন্ড ইয়ারে যে চাপটা ছিল তার তুলনায় চাপটা এখানে কিন্তু কম। আর বিষয়গুলো যারা বাংলা বিষয়কে ভালোবাসে তাদের ক্ষেত্রে বলবো যে বিশাল ইন্টারেস্টিং বিষয় আছে থার্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে যতটা ছিল না, থার্ড ইয়ারে বেশ ইন্টারেস্টিং বিষয় আছে, এবং প্যাকেজটা খুব ভালো করেছে। আমার কিন্তু খুব ভালো লাগে। আর যারা পড়েছে আমার কাছে থার্ড ইয়ারটা, এবছর যারা পাস আউট করলো, তাদেরও কিন্তু খুব ভালো লাগছে। আরেকটা বিষয় হচ্ছে কি না, এই যে গ্রাজুয়েশনটা করলে বিশেষ করে থার্ড ইয়ারটা, এগুলোই আবার পিজি পার্ট ওয়ানে পাবে। মানে তুমি যদি মাস্টার ডিগ্রি করো এখান থেকে এনইউসু থেকে, তো 30-40% আবার ঘুরে ফিরে আসবে গ্রাজুয়েশন থেকে। আর বাংলা সাহিত্যের ইতিহাস তো পুরোটাই আছে। সিসিবিজি 1 আর 3 তোমরা পড়েছিলে ফার্স্ট ইয়ারে। ওই সিসিবিজি 1 আর 3 ওই দুটো বইকে যদি একসঙ্গে করা হয় তাহলে সেটা পিজি পার্ট 1 এর একটা পেপার হয়ে গেল। মানে তোমার ওটা কভার করাই আছে। ঠিক আছে? এরকমই সেকেন্ড পেপারটা তোমার কি হচ্ছে, পিজিবিজি 2 যেটা পিজি কোর্সের সেকেন্ড পেপার, সেটা তোমার কি হচ্ছে না, সেটা তোমার হচ্ছে যেটা তোমরা সিসিবিজি 2 পড়েছো আর সিসিবিজি 4 পড়েছো, ভাষার ইতিহাস, ভাষা বিজ্ঞান যেগুলো পড়েছো না, ওইটা নিয়ে একটা পেপার আছে পিজিতে। তাহলে খেয়াল করে দেখো, পিজির দুটো পেপার তোমাদের কমপ্লিট হয়ে আছে। আর থার্ড ইয়ারটা পড়লে বাকি পেপার গুলো অনেকটা করে কভার হয়ে যাবে। তো তুমি যখন এখান থেকে গ্রাজুয়েশন করে নিয়ে এখানেই পিজি করবে, তখন তোমার মনে হবে যে এই টপিক গুলোতেই তো সেদিন পড়ে এলাম। ঠিক আছে? তার জন্য আমি বলি সবাইকে যে যে টপিকটা পড়ছো সেটা ভালো করে পড়ো। এই জন্য পড়ো না যে আমি গ্রাজুয়েশনে জাস্ট আমাকে লিখে চলে আসতে হবে। যদি প্ল্যান আছে যে আমি পিজি করব, তাহলে একবার পড়ো দুবার কাজে লাগাতে পারবে। এবছর পড়ে নেক্সট ইয়ার কিন্তু আবার কাজে লাগছে। তাহলে একবার ভালো করে পড়েই নাও। না, পরে অনেকে আফসোস করে, পিজি ব্যাচটা যেটা আমার আছে না, ওরা আফসোস করছে, স্যার গ্রাজুয়েশনের গুলো ঘুরে ঘুরে আসছে কিন্তু গ্রাজুয়েশনে ভালো করে পড়িনি, ওগুলোকে মন দিইনি, আবার পড়তে হচ্ছে। কেমন লাগছে পুরোনো পড়াগুলো পড়তেও, আর তখনও ভালো করে পড়িনি। তাহলে একটা আফসোসও থেকে যাচ্ছে যে তখনই যদি ভালো করে পড়ে নিতাম, গ্রাজুয়েশনেও কাজে লাগাতে পারতাম আর এখন তো কাজে লাগতো। তো তার জন্য সবাইকে বলছি যে পড়া যদি এখনো শুরু করোনি তাহলে অবশ্যই সিলেবাসটাকে একদম ছোটস্থ করে নাও। কোন পেপারে কি আছে যেন মুখস্থ হয়েছে। আমি বলবো ডিএসবিজি 41 পেপারের বিষয় কি, তুমি বলে দেবে অনুবাদ সাহিত্য। ঠিক আছে? এক কথায় বলতে পারো যাতে। সিসিবিজি 11 কি আছে না, বিংশ শতাব্দীর কাব্য কবিতা আছে, কিভাবে যেন বলতে পারো। ঠিক আছে?
তো দেখো এখানে সিসিবিজি 11 থেকে শুরু করছি 5th সেমিস্টারের প্রথম পেপার। সেমিস্টার গুলোকে এখন বাদ দিয়ে দাও, তোমার টোটাল 8টা পেপার পড়তে হবে। 8টার পেপার আমি সব পরপর বলে দিচ্ছি। সিসিবিজি 11 পেপারটা যেটা হচ্ছে তোমার বাংলা কাব্য কবিতার পেপার, কিন্তু ব্র্যাকেটে দেখো সালটা উল্লেখ করে দিয়েছে, সময়টা 19 ও 20 শতক। 19 শতক বলতে কি বোঝায় বলতে পারবে কেউ? 19 শতক কত সাল থেকে শুরু হচ্ছে? ঊনবিংশ শতাব্দী যে আমরা বলছি, এটা কত সাল থেকে শুরু হচ্ছে? 1800, ঠিক আছে। 1800 সাল, যে বছর ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছিল, যে বছর শ্রীরামপুর মিশন ছাপাখানা স্থাপিত হয়েছিল, 1800 সাল। এই সালটা মনে রাখবে। এখান থেকে শুরু হচ্ছে 19 শতক বা ঊনবিংশ শতক। শেষ কোথায় হচ্ছে? 1899-তে শেষ হচ্ছে। তাহলে 1899, 1800 থেকে 1899, এটাকে আমরা ধরে নেবো 19 শতক। আচ্ছা, 20 শতক কোনটা ধরবো? না, আমরা 20 শতক ধরবো 1900 থেকে, 1900 সাল থেকে। 1900 সাল থেকে 1999, এটা হবে 20 শতক। শুনতে কেমন লাগছে? যে মনে হবে ঊনবিংশ শতক, 19 শতক মানে 1900। না, আসলে এটা নয়। লিখিত ভাবে এইভাবে লেখা যায় না। 19 শতক মানে 1900-র পর থেকে নয় কিন্তু। আর 20 শতক মানে 2000 মানে 2000-এর পর থেকে কিন্তু নয়, তার আগে পর্যন্ত। ঠিক আছে? কারো যদি বুঝতে অসুবিধা হয় ব্যাপারটা বলবে, আমি আরো সহজভাবে তাহলে বুঝিয়ে দেবো কেন এটা হয়। আমাদের যেহেতু আমরা দেখো এখন কত সাল চলছে, 2026 সাল চলছে। তো এটা স্বাভাবিক, 2000 চলছে, 2026, তাহলে 20 শতক মনে হবে। কিন্তু না, এটা একবিংশ শতাব্দী। যেহেতু 20 শতক পার হয়ে গেছে, পার হয়ে গেছে, তার জন্য ওটা আর ধরা হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সালটা ধরে নেব আমরা 1800 সাল থেকে 1999 সাল। এর মধ্যে যে কাব্য কবিতা আছে নির্বাচিত, সেগুলো সমস্ত কিন্তু নয়, নির্বাচিত। এবার 1800 সাল মানে বুঝতে পারছো, সেই সময়ের কবিগণের কথা যদি আমি বলি, একদম যুগ সন্ধিক্ষণের কবি দিয়ে শুরু করা হয় ঈশ্বরগুপ্ত, যদিও ঈশ্বরগুপ্ত সিলেবাসে নেই। তারপরের ধাপে কে পাবেন, কাকে পাওয়া যাবে? তারপরের ধাপে আমরা মাইকেলকে পাবো। মাইকেল মধুসূদন দত্ত, হেমচন্দ্র, নবীনচন্দ্র, এই সব কবিগণকে আমরা পাবো। কিন্তু এখানে সবাই কিন্তু নেই, নির্বাচিত আছে বললাম, তাহলে মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে দেওয়া হয়েছে। দেখো, তাহলে এটা 19 শতক আমরা ধরছি। 19 শতক মানে মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল কত? 1824। তার আগে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন 1820 সালে, যদিও বিদ্যাসাগর গদ্যাকার ছিলেন, প্রবন্ধকার ছিলেন। এটা কিন্তু কাব্য কবিতার পেপার। তাহলে মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু হচ্ছে। বীরাঙ্গনা কাব্য আছে, বীরাঙ্গনা কাব্যে টোটাল 21 খানি পত্র আছে। সব পত্র কিন্তু সিলেবাসে নেই তোমাদের, ঠিক আছে? 21টা পত্র কিন্তু এখানে নেই। এই কাব্য সংকলনের মাত্র 5টা পত্র আছে। সরি, 3টা পত্র আছে, 5টা বলছে। দুষ্যন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, আর লক্ষণের প্রতি শূর্পণখা। এই 3টে পত্র বীরাঙ্গনা কাব্য থেকে পড়তে হচ্ছে। যেটা হচ্ছে মডিউল 2, সেখানে রবীন্দ্রনাথের কিছু নির্বাচিত কবিতা পড়তে হবে। দেখো, বেশ কিছু কাব্যগ্রন্থ থেকে, একটা কাব্যগ্রন্থের কবিতা কিন্তু সব নয় এগুলো। মেঘদূত, জীবন দেবতা, স্বপ্ন, দূর হতে কি শুনিস, সবলা, অবসন্ন চেতনা গোধূলি বেলায়, তোমার সৃষ্টির পথ রেখে চাকরির করি। কবিতাগুলো কিন্তু একটা কাব্যগ্রন্থের অন্তর্গত নয়। এখানে তোমার সোনার তরী আছে, বলাকা আছে, ঠিক আছে? তো রবীন্দ্রনাথের দুটো শতাব্দীর কবিতা এখানে আমরা পেয়ে যাব। ঊনবিংশ, বিংশ দুটো শতাব্দীরই কবিতা আছে। আর এই কবিতাগুলোর বেশিরভাগ আবার পিজিতে আছে। ওই যে বললাম যে একবার পড়ে নিলে দ্বিতীয়বার আর পড়তে হবে না পিজি করলে। তাহলে এখানে তোমরা মেঘদূত, জীবন দেবতা, স্বপ্ন, দূর হতে কি শুনিস, তারপরে হচ্ছে তোমার সৃষ্টির পথ রেখেছে আকীর্ণ করি, দেখিলাম অবসন্ন চেতনা গোধূলি বেলায়, এই সমস্ত কবিতা আবার পিজি পার্ট 1 এ আছে। তাহলে একবার ভালো করে এগুলো পড়ে নেবে। মডুল 3 এ দেখো কি আছে না, এখানে নির্বাচিত কবিগণের কবিতা আছে। মোহিতলাল মজুমদারের মহমুদগড় কবিতা আছে, সত্যেন্দ্রনাথ দত্তের যক্ষের নিবেদন আছে, জ্যোতির্ময় সেনগুপ্তের 22শে শ্রাবণ আছে, আর নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা আছে। এই কবিতাটা কে না না জানে, বিদ্রোহী কবিতা সবার পড়া আছে। তাহলে মডুল 3টা হচ্ছে নির্বাচিত কয়েকটা কবিতা, যেগুলো বিভিন্ন কবির লেখা। মডুল 4 যেটা, সেটা ওরকম আছে। জীবনানন্দ দাশের একটা কবিতা আছে 8 বছর আগের একদিন, সুধীন্দ্রনাথ দত্তের আছে শাশ্বতী, বুদ্ধদেব বসুর আছে চিল্কায় সকাল, আর বিষ্ণুদের আছে জল দাও। 5 নম্বর মডুলটা সেম ওটাও,
ওখানেও দেখো অরুণ মিত্রের লাল ইস্তেহার আছে, সমর সেনের মহুয়ার দেশ আছে। উচ্চ মাধ্যমিকের সিলেবাসে এই কবিতাটা ছিল, জানি না কে কে পড়েছো মহুয়ার দেশ, সমর সেনের লেখা। হ্যাঁ, আর তোমাদের সুভাষ মুখোপাধ্যায়ের একটা দারুণ কবিতা আছে, ফুল ফুটুক না ফুটুক। এটা ফুল ফুটুক কাব্যগ্রন্থের একটা অন্যতম কবিতা, পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের। কে না পড়েছে এই কবিতাটা? বেশিরভাগ স্টুডেন্টেরই পড়া আছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এটা তো একটা প্রবাদে পরিণত হয়ে গেছে, আশা করি সবাই জানো। যাই হোক, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাটা আছে। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের আছে রাস্তা কারো একার নয় কবিতা। এটাও ওল্ড সিলেবাসে, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে, ওল্ড সিলেবাস বলতে 2006 সালের পরে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে, আহ 6, 7, 8-এ, তারা এই কবিতাটা পেয়েছিল, রাস্তা কারো একার নয়। বেশ সুন্দর একটা কবিতা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো এইটা হচ্ছে তোমাদের সিসিবিজি 11-এর পেপার। দেখো, পেপারটা কি খুব বড় মনে হচ্ছে? গ্রাজুয়েশন সেকেন্ড ইয়ারে যে পেপারগুলো পড়ছিলে, এই পেপারের কথা ভাবো। সিসিবিজি 8 ছোট গল্প এবং উপন্যাস, সিসিবিজি 7 কাব্য কবিতা কত ছিল, বিংশ শতাব্দী ছিল ওটাতে। আর এখানে দেখো নির্বাচিত আছে। এখানে কিন্তু এটা পড়তে বেশ ভালো লাগবে। সিসিবিজি 11 পেপারটা, কবিতাগুলো পড়তে কতক্ষণ লাগে, এক একটা কবিতার বিষয়বস্তু কতক্ষণ লাগবে, তুমি 1 ঘন্টায় 2টো কবিতা শেষ করে নেবে। আর এটা তোমার পুরো বছরের একটা পেপার। তাহলে দেখো, সিসিবিজি 11 পেপারটা এক কথায় তো মনে রাখতে পারবে যে এটা কবিতার পেপার, কাব্য কবিতার পেপার। নির্বাচিত কবিগণের কবিতা আছে, যেখানে নজরুল ইসলাম, বিষ্ণু দে, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, এনারা কে কোন শতাব্দীর এটা ভাগ করতে হবে। এখানে দেখো 19 শতক আর 20 শতক আছে। 19 শতকে তো মাইকেল চলে আসছেন, আর রবীন্দ্রনাথ 2টো শতকেই ছিলেন। ঊনবিংশ, বিংশ, অর্ধেক অর্ধেক 2টো শতাব্দীতেই ছিলেন। তো এইভাবে তোমাকে একটু খেয়াল করে নিতে হবে যে কে ঊনবিংশ শতাব্দীর কবি আর কে বিংশ শতাব্দীর কবি। এখানে তোমার বেশিরভাগই আছে বিংশ শতাব্দীর কবি। ঊনবিংশর বলতে আমরা মাইকেলকে জানবো আর রবীন্দ্রনাথকে জানবো। আচ্ছা, তাহলে সিসিবিজি 11 পেপার কবিতার পেপার, কাব্য কবিতার পেপার, যেখানে নির্বাচিত কবিগণের কবিতা আছে। এতটুকুই মনে রাখো যে এটা আমার সিলেবাস। ঠিক আছে, তারপর কবিতাগুলো পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। এত সুন্দর লাগে এই কবিতাগুলো যে আমার ব্যাচে বেশ কিছু স্টুডেন্ট এগুলোকে আবৃত্তি করতে শুরু করে দেয়। ক্লাস করায় তখন তাদেরকে দিয়েও এই কবিতাগুলোকে পাঠ করাই আমি, যে তোমরা পড়ো আগে, তারপরে আলোচনা করছি। তো বেশ ওদেরও ইন্টারেস্ট, মানে ওরাও ইন্টারেস্টেড, কিন্তু বেশ ভালো লাগে ওদের ওগুলো করতে। তুমি একবার যখন পড়াতে মানে মনটা দেবে, এগুলো বেশ ভালো লাগবে, মনে হয় প্যাকেজটা খুব সুন্দর। তাহলে একটা কবিতার পেপার চলে গেল সিসিবিজি 11। সিসিবিজি 12 পেপার যেটা তোমাদের, সেটা হচ্ছে নাটক এবং নাট্যমঞ্চের পেপার। টপিক একই রকম, কিন্তু দুটো, নাটক আর নাট্যমঞ্চ। মানে তোমাকে বেশ কিছু নাটক পড়তে হবে, আর সেই নাটকগুলো লেখা হতো যে উদ্দেশ্য নিয়ে, মানে রঙ্গমঞ্চে উপস্থাপনের জন্য বা অভিনয়ের জন্য, সেই রঙ্গমঞ্চের ইতিহাস পড়তে হবে। মানে কলকাতাতে যেসব থিয়েটার গুলো ছিল একেবারে তোমার অষ্টাদশ শতাব্দী থেকে, 1750 সাল থেকে, মানে পলাশির যুদ্ধের আগে থেকে যে থিয়েটার গুলো ছিল আমাদের বাংলাতে তথা কলকাতার বুকে, সেই থিয়েটার ইতিহাস পড়তে হবে। সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যেসব থিয়েটার এখনো আছে, এখনো আমরা মিনার্ভা থিয়েটার, স্টার থিয়েটার, যেটা এখন বিনোদিনী থিয়েটার নাম দিয়ে দেওয়া হয়েছে, এই থিয়েটার গুলো তো আমরা নাম জানি, এগুলো এখনো চলছে। তো সেই 1750 সাল থেকে এখন পর্যন্ত যেসব থিয়েটার, সেই থিয়েটার গুলোর ইতিহাস পড়তে হবে। এবারে সেই থিয়েটার গুলো এক কথায় তো বলে দিলাম 1750 থেকে একেবারে একবিংশ শতাব্দী পর্যন্ত। এইভাবে বললে এলোমেলো হয়ে যাবে। সবকিছু সাজিয়ে গুছিয়ে বললাম, সিলেবাসটা যেভাবে সাজিয়ে গুছিয়ে দেখছো সেইভাবে টপিক গুলো সাজিয়ে নেবে। ওখানে 3টে ধাপে থাকবে থিয়েটারের যুগটা। একটা হচ্ছে বিদেশিদের নাট্যশালা, বিদেশি রঙ্গালয়, মানে ব্রিটিশদের স্থাপিত নাট্যশালা, ওটা 1750 থেকে হবে। ঠিক আছে, তারপরে হবে শখের নাট্যশালা, মানে আমাদের বাঙালিদের তৈরি যে নাট্যমঞ্চ, শখের নাট্যশালা। তারপরে হবে সাধারণদের রঙ্গালয় বা সাধারণ রঙ্গালয়, জনসাধারণের জন্য রঙ্গালয়। 3টে ধাপে তোমাকে রঙ্গমঞ্চ পড়তে হবে। এই 3টে ধাপে প্রায় 10টা 15টা করে থিয়েটার আছে। সেগুলোর উদ্ভব বা উদ্ভবের ইতিহাস, সেটার বিকাশ পর্ব, সেটার পরিণতি পর্ব, এরকম 3টে পার্টে করে পড়তে হবে। ধরো আমি বললাম স্টার থিয়েটার। স্টার থিয়েটারের উদ্ভব কত সালে হয়েছিল? স্টার থিয়েটারের
কোন কোন নাটক অভিনীত হয়েছিল। স্টার থিয়েটারে মালিকানা কে ছিলেন এবং পরপর সেগুলো কার কার হাত দিয়ে গিয়েছিল এবং স্টার থিয়েটার কিভাবে বন্ধ হয়েছিল, তার স্বর্ণযুগটা কিভাবে বন্ধ হয়েছিল। এইভাবে পয়েন্ট করে করে একটা রঙ্গমঞ্চের ইতিহাস পড়তে হবে। একদিকে নাটক পড়বে আর একদিকে সেই নাটকগুলোই কোন কোন রঙ্গমঞ্চে অভিনীত হচ্ছে সেগুলোর ইতিহাস পড়তে হবে। তো দেখো সিলেবাসটা ওরকমই আছে। নাটক কি পড়তে হচ্ছে? দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। নাটকটা কে জানে না? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক একটা নাটক আছে মুক্তধারা। উৎপল দত্তের একটা নাটক আছে টিনের তলোয়ার। বাস, তিনটে নাটক তোমাকে পড়তে হবে। এখানে তিনটে নাটকের মধ্যে কেউ পড়েছো কোনো নাটক বলতে পারবে? কে কোন নাটকটা পড়েছো? প্রণতি শুনতে পাচ্ছো? তুমি একটু পরে জয়েন করলে। প্রণতি আছে ক্লাসে? প্রণতি আদক শোনা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, বাকিরা শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছি। হ্যাঁ এখানে স্যার, খুব পাচ্ছি। বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেল জয়েন করতে। হুম হুম, ঠিক আছে, খুব লেট হয়নি আসলে। প্রথম পেপারটা আলোচনা করলাম সিসিবিজি 11টা, আর এবার সিসিবিজি 12টা আলোচনা করছি। তো দেখো, তাহলে এখানে তিনটে নাটক: নীলদর্পণ, মুক্তধারা, টিনের তলোয়ার। আহ এবার নাট্যমঞ্চ। তো এখানে দেখো নাট্যমঞ্চের ইতিহাসে কি পড়বে, দেশি ও বিদেশি নাট্যমঞ্চ। দেশির মধ্যে পড়ছে শখের নাট্যশালা আর সাধারণ রঙ্গালয়। ঠিক আছে, দেশের মধ্যে পড়ছে আমাদের দেশের মানুষের প্রতিষ্ঠিত। আর বিদেশি রঙ্গমঞ্চের মধ্যে প্রায় ৮-১০টা তোমাদেরকে নাট্যশালা পড়তে হবে। তার মধ্যে ৫টা খুবই ইম্পর্টেন্ট আছে, সেই ৫টা নাট্যশালা পড়তে হবে। ওল্ড প্লে হাউস, নিউ প্লে হাউস, মিসেস ব্রিস্টো প্রাইভেট থিয়েটার, চৌরঙ্গি থিয়েটার, শাঁসুশি থিয়েটার। এই ৫টা থিয়েটার যদি পড়ে নাও, তো তোমার বিদেশি নাট্যশালা থেকে কমন পেয়ে যাবে, একদম 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, ৫টা থিয়েটারের নাম বললাম। আছে অনেকগুলোই, হুইলার প্লেস আছে, দমদম আছে, বৈঠকখানা আছে, এগুলো ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এই ৫টা থিয়েটার পড়বে। ওল্ড প্লে হাউস, নিউ প্লে হাউস, নিউ প্লে হাউসের আরেক নাম হচ্ছে ক্যালকাটা থিয়েটার। তো ওল্ড প্লে হাউস, নিউ প্লে হাউস, আর বললাম মিসেস ব্রিস্টোর প্রাইভেট থিয়েটার, আর হচ্ছে চৌরঙ্গি থিয়েটার, শাঁসুশি থিয়েটার। যারা ইতিমধ্যে নোট নিয়ে নিয়েছে আমার কাছে, তারা এই নোটগুলো পেয়ে গেছে আশা করি। দেখবে এভাবে সাজিয়ে সাজিয়ে পরপর কিন্তু আছে। বিদেশি রঙ্গালয়ের ইতিহাস বলে একটা প্রশ্ন আছে, বড় প্রশ্ন, ওখানে সবগুলো দেওয়া আছে। আর ৫ নাম্বারের জন্য আলাদা করে টিকা জাতীয় প্রশ্নগুলো আছে। হ্যাঁ, আর ২ নাম্বারে কি আসবে এখান থেকে? ২ নাম্বারে আসবে যে আহ স্টার থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়েছিল। স্টার থিয়েটারে অভিনীত দুটি নাটকের নাম বলুন। স্টার থিয়েটারের স্বত্বাধিকারীদের নাম বলুন। কোন থিয়েটারের কারণে আহ, যেটা হচ্ছে তোমার ওই নাট্য নিয়ন্ত্রণ আইন বিলকে পাশ করা হয়েছিল, বা এরকম প্রশ্ন আসতে পারে নাট্য নিয়ন্ত্রণ আইন বা বিল কি, এটার পরিণতি কি ছিল, কোন প্রেক্ষাপটে এটি এসেছিল। ঠিক আছে, তো এইভাবে ছোট ছোট প্রশ্নও আসে, যেগুলো বড় প্রশ্নের মধ্যে উত্তরগুলো কিন্তু দেওয়া থাকে। আমি নোট পাঠালে তার জন্য ২ নাম্বারের প্রশ্ন আলাদা করে পাঠাই না। কেননা আমি ১০০টা ২ নাম্বারের প্রশ্ন দিলাম আর ওখান থেকে একটাও কমন এলো না, এটাও হবে। একটাও কমন আসবে না ১০০টার মধ্যে। অথচ বড় প্রশ্নগুলো ভালো করে করো, ওখান থেকে 100% কমন পাবে। তো ২ নাম্বারে আলাদা করে দেওয়ার কি দরকার? আমি এমন হতে পারে যে ১০০০টা প্রশ্ন দিলে একটাও আসবে না। তার থেকে আমি ওটার উপরই জোর দিই যে বড়গুলো ভালো করে পড়ো, তোমার দুদিকেই কাজ হয়ে যাবে। শর্টকে আলাদা করে করার দরকার নেই। এই যে কিভাবে আসবে সেটা বলে দিচ্ছি। আমার বেশিরভাগ শর্ট কোয়েশ্চেন নোটের মধ্যে প্রথমেই থাকে। প্রথমেই ভূমিকা অংশ দেখবে, ওখান থেকে অনেকগুলো শর্ট কমন পেয়ে যাবে তুমি। তো যাই হোক, তাহলে ৩টে নাটক আর দেশি বিদেশি নাট্যমঞ্চ এটা বলে দিলাম যে কোনগুলো থাকে। বিদেশি নাট্যমঞ্চে টা বললাম। আর দেশি নাট্যমঞ্চ বলতে তোমার ইয়ে থাকবে ওই আহ শখের নাট্যশালার যুগ থাকবে আর সাধারণ রঙ্গালের যুগ থাকবে। সব থেকে প্রথমে হচ্ছে বিদেশি নাট্যশালা, ১৭৫০-এ শুরু হচ্ছে, একেবারে ১৮৫০-৬০ পর্যন্ত, মানে প্রায় ১০০ বছর। আর শখের নাট্যশালা তারপরের ধাপটা বাঙালিদের। বিদেশি নাট্যশালায় শুধু ইংরেজি থিয়েটার, ইংরেজি নাটকগুলো অভিনীত হতো। শেক্সপিয়রের বা আরো অনেক যারা আছেন তাদের, শেরিডান আছেন। আর হচ্ছে তোমার
যেটা শখের নাট্যশালা দ্বিতীয় ধাপটা বাঙালিদের সেটা হচ্ছে 1831 সাল থেকে শুরু হচ্ছে। শখের নাট্যশালার যুগ হচ্ছে ঊনবিংশ শতাব্দী। আর যেটা বিদেশি রঙ্গালয় সেটা হচ্ছে তোমার অষ্টাদশ আর ঊনবিংশ দুটোই। আর তারপরে হচ্ছে সাধারণ রঙ্গালয়ের যুগ, শখের নাট্যশালার যুগের পরে। সাধারণ রঙ্গালয়ের যুগটা হচ্ছে 1872 সাল থেকে শুরু হচ্ছে। 1872। এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। 1872 সালটা আবার মনে রাখে কি করে মনে থাকে? না, বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ পেয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকা 1872। আর সেই বছর থেকে শুরু হচ্ছে সাধারণ রঙ্গালয়ের যুগ। ৩টে নাট্যশালার ধাপ যেগুলো বললাম না, এগুলো বৈশিষ্ট্য আছে। এত সুন্দর ভাবে তোমার মনে থাকবে যে প্রথম হচ্ছে বিদেশি রঙ্গালয় মানে যেগুলো ইংরেজদের নাট্যশালা, যেগুলোতে শুধু ইংরেজি নাটক অভিনীত হতো, যেখানে ভারতীয়দেরকে ঢুকতে দেওয়া হতো না, নিজেদের আহ বিনোদনের জন্য করেছিল, নিজেরাই পারফরমেন্স করতো, নিজেরাই দেখতো পরিবার পরিজন নিয়ে। ব্রিটিশরা তো গোঁড়ামি মুক্ত ছিল, তাদের সাথে নারীরাও অভিনয় করতো। মিসেস ব্রিস্টোর প্রাইভেট থিয়েটার বললাম না, একটা থিয়েটারের নাম, ওটা একটা মহিলা চালাতো। মিসেস ব্রিস্টো, তার আসল নাম হচ্ছে এমা রাংহাম, জন ব্রিস্টোর স্ত্রী। তিনি একটা থিয়েটার চালাতেন। ভাবো, সেটা অষ্টাদশ শতাব্দীর 1750-এর পরের কথা বলছি আমি। সেই সময় একটা মহিলা থিয়েটার চালাতো, যেখানে আমাদের মহিলাদেরকে মানে পায়ের নিচে রাখা হতো, যেখানে মহিলারা পুরুষতান্ত্রিক সমাজে কিভাবে থাকতো বুঝতে পারছো। তারপরে রামমোহন রায়ের জন্মের আগের কথা বলছি আমি। রামমোহন রায় এলেন, সতীদাহ প্রথার উচ্ছেদের ব্যাপার, বিধবা বিবাহ বিদ্যাসাগরের দ্বারা প্রবর্তনের ব্যাপার, এগুলো তো পরে আসছে। তার আগে ব্রিটিশরা কত আধুনিক ছিল। থিয়েটারে নারীরা অভিনয় করতে, এমনকি থিয়েটারের মালিকানা ছিল নারীদের হাতে। বুঝতে পারছো, এগুলো অনেক কিছু জানার বিষয় আছে। থিয়েটার গুলো যখন পড়বে তখন বেশ ভালো লাগবে। তো তাহলে এই থিয়েটার গুলো হচ্ছে বিদেশি রঙ্গালয়। এখানে ভারতীয়দের প্রবেশাধিকার ছিল না, ঢুকতে দেওয়া হতো না। যদিও এদের পতন যখন ঘনিয়ে এসেছিল শেষ দিকে, তখন আমাদের বাঙালিরা কিনে নিচ্ছিল থিয়েটার গুলো, ওদের থিয়েটার গুলো। ঠিক আছে, যাই হোক, তাহলে 1831 সাল থেকে শুরু হচ্ছে আমাদের বাঙালিদের থিয়েটার। কাদের? না, যখন ব্রিটিশরা এলো, তাদের পদলেহনকারী যে মানুষগুলো ছিল, যারা অল্প সময়ে ফুলে কলা গাছ হয়ে গেছিল, প্রচুর টাকা পয়সা পেয়েছিল, যেরকম নতুন সরকার এলে মানুষ পদলেহন করতে করতে অল্প দিনে বড়লোক হয়ে যায় না, সেই রকমই ব্রিটিশরা আসার পরে কিছু মানুষ এরকম হয়েছিল, যারা কিন্তু ব্রিটিশদের হয়ে কাজ করতো এবং ভারতীয়দেরকে শোষণ করতো ভারতীয় হয়ে। তো এই রকমের মানুষগুলো অল্প সময়ে প্রতিপত্তিবান, সুদখোর, মহাজন, এদের প্রতিপত্তি প্রচুর ছিল। আর এরাই কিন্তু থিয়েটার গুলো শখ হয়েছিল যে আমাদের কি হয়, আমাদের টপ্পা গান হয়, আমাদের যাত্রা হয়, কৃষ্ণ যাত্রা হয়, এগুলো তো মন বসছে না, কবি গানও হতো। তো থিয়েটার কি হয় দেখি তো। তাহলে সেই থিয়েটারে খবরাখবর তারা কাগজপত্রে পেত, ভারতীয়দেরকে তো ঢুকতে দিত না ব্রিটিশরা। তো এই কাগজপত্র যেগুলো ছিল তৎকালীন সময়ে, যে পত্রিকাগুলো, সেগুলোতে খবর পেয়ে তারা ওই রূপ বিদেশ থেকে লোককে আনতো, এবং তারা ওই সিন টিন বানিয়ে দিত, যেগুলো সিনারি গুলো আছে, পর্দা কিভাবে ফেলতে হবে, লাইট মানে যেটা মঞ্চসজ্জা, এগুলো করে দিত। এবং তারপরে আমাদের বাঙালিরা কি করলো না, সংস্কৃত নাটকগুলোকে বাংলাতে অনুবাদ করে করে চালাতে লাগলো। ইংরেজি নাটকগুলোকে অনুবাদ করে করে চালাতে লাগলো। ওটা অনুবাদেরও যুগ ছিল। 1831 সাল মানে বুঝতেই পারছো, এরপরে বিদ্যাসাগরের আবির্ভাব হবে, বঙ্কিমচন্দ্রের আবির্ভাব হবে, অনুবাদক যারা আছেন মূলত তাদের আবির্ভাব হচ্ছে। রামনারায়ণ তর্করত্ন, তিনি একজন বিশিষ্ট অনুবাদক ছিলেন এবং নাটক অনুবাদ করতেন, নিজেও নাটক লিখতেন। তো সেই যুগটা, প্রথম যুগটা শখের নাট্যশালাতে রামনারায়ণ তর্করত্নই প্রচুর নাটক লিখেছিলেন। কুলিনকুল সর্বস্ব তোমরা নাম শুনেছো আশা করি, ওটা তার লেখা একটা প্রহসন, সামাজিক পালা। তো যাই হোক, ব্যাপার হচ্ছে তাহলে ওই শখের নাট্যশালা, নিতান্ত শখের বসে আমাদের যে টাকা পয়সা বলো মানুষগুলো যে নাট্যশালাগুলো চালাচ্ছিল। বিশেষ করে এখানে কোন কোন নাট্যশালা হবে? নবীন বসুর নাট্যশালা হবে, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের নাট্যশালা হবে, বেলগাছিয়া নাট্যশালা হবে, ঠিক আছে, পাথুরিঘাটা নাট্যশালা হবে। তো এইভাবে প্রচুর নাট্যশালা আছে, যেগুলো শখের নাট্যশালাতে হচ্ছে। তারপরে আসছে সাধারণ রঙ্গালয় যুগ 1872-এর পর থেকে। সেখানে স্টার থিয়েটার, মিনার্ভা থিয়েটার, তোমার হচ্ছে আহ, হ্যাঁ, প্রথমটা যেটা তোমার প্রথম যে থিয়েটারটা, সেটার নামই ছিল সাধারণ রঙ্গালয়, বা যেটাকে তোমার বলা হতো ন্যাশনাল থিয়েটার। ন্যাশনাল থিয়েটার, গ্রেট ন্যাশনাল থিয়েটার, এগুলো সবই কিন্তু পাবে। আর এইগুলোর পরের একটা ধাপ আছে, যেগুলোকে বলা হচ্ছে গণনাট্য এবং নবনাট্য আন্দোলনের ধারা, যেটা সেখানে আমরা শম্ভু মিত্রের নাম পাবো, বহুরূপী নাট্য সংস্থার
নাম পাবো বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, পরে আসবে উৎপল দত্ত। উৎপল দত্তের এলটিজি গ্রুপ থিয়েটার যেটা আছে, লিটল থিয়েটার গ্রুপ যেটা আছে, সেটার নাম পাবো আমরা। ঠিক আছে? তো এইভাবে পরবর্তী ধাপগুলো আমরা পাচ্ছি। বুঝতে পারছো? তাহলে রঙ্গমঞ্চের ইতিহাসে এইভাবে দেখা আছে দেশি বিদেশি রঙ্গমঞ্চ, মঞ্চাভিনয়, বাংলা নাটক, গণনাট্য, নবনাট্য আন্দোলন, বাংলা গ্রুপ থিয়েটার, থার্ড থিয়েটার, পথনাটক। বাস, এটা হচ্ছে তোমার সিসিবিজি 12 এর বিষয়। কটা মডুল আছে? 4টা মডুল আছে। তার মধ্যে 3টে মডুল জুড়ে আছে 3টে নাটক, আর একটা মডুল জুড়ে আছে তোমার নাট্য মঞ্চ। তো এই পেপারটা দেখো, এটা তোমার মাথাতে বসে গেল যে প্রথম পেপারটা কাব্য কবিতা ছিল, নির্বাচিত কবিগণের কবিতা ছিল। আচ্ছা, দ্বিতীয় যে পেপারটা পেলাম এটা নাটকের পেপার, 3টে নাটক আর নাট্য মঞ্চ। বাস, এইভাবে হাতের মুঠোয় রাখবে সিলেবাসটা, তাহলে কি হবে না, তোমার পড়তেও ভালো লাগবে আর সবসময় আয়ত্তে থাকবে। আর যেকোনো প্রশ্নের ভূমিকাটা রেডি করতে পারবে, যে নাটকের একটা ভূমিকা করব অ্যান্সার লেখার, আর আমি নাট্য মঞ্চের একটা অ্যান্সার লেখার একটা ভূমিকা আগে থেকেই বানিয়ে রাখতে পারবো, তাহলে পরীক্ষাটা আমার ভালো হবে। তো এই জন্য আমি বলি আগে যে সিলেবাসটা ভালো করে কিন্তু জেনে নেবে, সিলেবাস জেনে পড়লে পড়তে সুবিধা হয়। 3 নম্বর যে পেপারটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সিসিবিজি, সরি, সেমিস্টার ওয়াইজ যদি বলি আমি, তাহলে হচ্ছে দুটো সিসি পেপার, তারপর দুটো ডিএস পেপার। ডিএসবিজি 11, ডিএসবিজি 11 এর টপিক দেখো, বাংলা শিশু ও কিশোর সাহিত্য। এখানে নামকরণটাও দেখো কি আছে, বাংলা শিশু ও কিশোর সাহিত্য। শুধু শিশু সাহিত্য বা শুধু কিশোর সাহিত্য কিন্তু নয়, বয়সের ভিত্তিতে আমরা ভাগ করি। শৈশব অবস্থা যেটা, সেটা সেই বাচ্চাদেরকে শিশু বলা হয়। আমরা অন্তত ধরে নিতে পারি যে 5 বছরের শিশু, 6 বছরের শিশু, 7 বছর পর্যন্ত বলতে পারি, 8 বছর পর্যন্ত বলতে পারি। 14 বছর কি শিশু বলবো আমি? 13-14 বছরের বাচ্চাকে তো শিশু বলবো না, তার কৈশোর কাল আসছে, তাহলে তাকে কিশোর বলবো। তাহলে যারা অ আ ক খ যে বাচ্চারা পড়ে, বর্ণ পরিচয় শব্দজ্ঞান যাদের হয়, তারা শিশু। এবং তারা একটু একটু বুঝতে সক্ষম হয়, তারা ছড়া শুনতে ভালোবাসে, গল্প শুনতে ভালোবাসে, যে বাচ্চাগুলো ছোট ছোট গল্প, তো সেগুলো শিশুর মধ্যে, সেগুলো শিশু সাহিত্যে আসবে। যেমন সহজ পাঠ বইটাকে আমরা বলতে পারি, প্রাইমারি যে বইগুলো রয়েছে না, সহজ পাঠ, বর্ণ পরিচয়, এগুলো শিশুদের জন্য। আর যেটা হচ্ছে কিশোর সাহিত্য, যেটা একটা কৈশোর অবস্থাতে চলে আসছে, আমরা যদি বলি প্রদীপ ইসির বর্মী বাক্স, এটা তো শিশু সাহিত্যের মধ্যে পড়ছে না, এটা কিশোর সাহিত্যে পড়ছে। প্রদীপ ইসির বর্মী বাক্সর যে কাহিনীটা আছে, এটা একদম বাচ্চা, যেটা 5-6 বছরের বাচ্চা, তার থেকে বেশি ভালো বুঝবে একটা কিশোর, যদি 12-13 বছরের বাচ্চাকে পড়ানো হয়। ঠিক আছে? লুল্লু নামে ধরো একটা উপন্যাস আছে, ওটা যদি একটা পড়ায় একটা বাচ্চাকে, বা যেগুলো তোমার গোয়েন্দা গল্পগুলো আছে, এগুলো তো কিশোর সাহিত্যের মধ্যে চলে আসছে না। তো তাহলে শিশু এবং কিশোর সাহিত্য পেপারটার নাম ওই জন্যই ভাগ করে দেওয়া হয়েছে। দেখো, দুটো মডিউলে দুটো দেওয়া আছে। তো দেখো এখানে প্রথম যে মডিউলটা আছে, বাংলা শিশু সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ। তাহলে কারা কারা শিশু সাহিত্য লিখেছেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোরের ছেলে সুকুমার রায়, তাদেরই পরিবারের একজন লীলা মজুমদার। তো এনাদের শিশুদের জন্য যে লেখাগুলো এবং ক্রমবিকাশ পর্ব অনুযায়ী তাদের ধাপে ধাপে কে কি লিখছেন সেগুলো আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে দেখো, বাংলা কিশোর সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ। তো বড়দের জন্য যারা বইগুলো লিখছেন, মানে বড় বাচ্চাদের জন্য, কিশোরদের জন্য, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুস্তফা সিরাজ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, এনাদের কি পড়তে হবে? এই যে নামগুলো যাদের বললাম, এনাদের কৃতিত্ব, শিশু সাহিত্যিক হিসেবে কৃতিত্ব, কিশোর সাহিত্যিক হিসেবে কৃতিত্ব। মানে তুমি ভূমিকা লিখলে, তার অবদান লিখলে, কি কি বই প্রকাশ করেছেন, এবং সেগুলো শিশুর মানসিক, প্রাক্ষোভিক, শারীরিক যে কোনো দিকে কোন কোন দিকের বিকাশ ঘটাতে সাহায্য করছে। দেখো, এতদিন শিশু সাহিত্য আমরা শিশু হিসেবে পড়ে এসেছি, এবারে কিভাবে পড়বো না, এবারে পড়বো যে সেটা বাচ্চার কি কাজে লাগছে। অনেকটা শিশু মনস্তত্ত্ব জানার মতো, শিশু মনস্তত্ত্ব জেনে নিয়ে আমি যদি একটা বাচ্চাকে পড়াই, তো সেটা পড়ানোটা খুব ভালো হবে। তো সেক্ষেত্রে এখানে দেখো সেই রকমই এই যে এনারা যে বইগুলো লিখছেন, সেগুলোর মধ্যে কি এমন আছে এটা জানতে হবে। সহজ পাঠ তো ছোটবেলায় পড়েছি, এবার সহজ পাঠটা কিভাবে পড়তে হবে না, সহজ পাঠে শিশুর কোন কোন দিকের বিকাশ করছে, মানসিক, প্রাক্ষোভিক, শারীরিক,
যতগুলো বিকাশ ঘটছে, আর সেই হিসেবে কি কি কবিতা ওখানে, কি কি কাহিনী ওখানে তুলে ধরা হয়েছে। দেখবে সহজ পাঠে কত সুন্দর সুন্দর কবিতা আছে। তোমার যেখানে শাকের গল্প আছে, ঝুড়িতে আছে পালং শাক, পিড়িং শাক, এভাবে দেখবে কত কবিতা আছে। খাবারের নাম আছে ওখানে। বাচ্চাদের পুষ্টির চাহিদা, সেই সব দিকগুলো খেয়াল করা হচ্ছে কিন্তু। খেলাধুলা, ব্যায়াম করা, শরীরচর্চা করা যে বাচ্চাদের একান্ত প্রয়োজন, সেটা নিয়েও দেখবে কোনো একটা কবিতা বা একটা গল্প বা কাহিনী আছে, যে সে খেলতে যাচ্ছে আজকে, মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন। দেখো, সামাজিক দায়িত্ববোধ, মূল্যবোধ তৈরি হবে একটা বাচ্চার মধ্যে, সেটাও এখানে শিখিয়ে দেওয়া হচ্ছে। তো ব্যাপার হচ্ছে যে এইভাবে আমাদেরকে এবার পড়তে হবে এই বিষয়গুলোকে। এতদিন পড়েছি আমরা নিজে স্বাদ নেওয়ার জন্য, এবার আমাদেরকে পড়তে হবে যে এটার মধ্যে কি আছে বা এই লেখক কি জন্য লিখেছেন এটা। ঠিক আছে? দেখো, এই যে মডেল 2 দেওয়া আছে ছেলেদের রামায়ণ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর। তো ছেলেদের রামায়ণ, আমরা জানি রামায়ণ একটা মহাকাব্য, যেটা সংস্কৃত ভাষায় লেখা বাল্মীকির, আবার বাংলাতে কৃত্তিবাস ওঝা অনুবাদ করেছেন। কিন্তু ছেলেদের রামায়ণটা কি? সেখান থেকেই বেশ কিছু মূল্যবান তথ্য নিয়ে তারা নির্যাস একটা বিষয়বস্তু বানালেন বাচ্চাদের জন্য স্পেশালি। আর সেখানে ছবির ওপর গুরুত্ব দেওয়া হলো। হাফটন ব্লক তৈরি করে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সেই মানে তখনও ছাপাখানার যুগ আসেনি, নিজে হাফটন ব্লক তৈরি করে সেই ছবিগুলোকে ছাপাতেন, এবং ছেলেদের রামায়ণে একটা করে, প্রতিটা কাণ্ডে একটা করে করে ছবি দেওয়া আছে সুন্দর সুন্দর। সেই ছবিগুলো দিয়ে তিনি কিছু বোঝাতে চাইছেন, আর একটা কাণ্ডের সারমর্মগুলো ওখানে দিয়েছেন। ছেলেদের মহাভারতও লিখেছেন, যদিও সেটা সিলেবাসে তোমাদের নেই। ছেলেদের রামায়ণটা সিলেবাসে আছে। এখানে প্রতিটা কাণ্ড, ৭ টা কাণ্ড মধ্যে তোমার যেগুলো নির্বাচিত আছে সেগুলো পড়তে হবে। দেখো, ঠাকুমার ঝুলি আছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের। ঠাকুমার ঝুলি পুরোটা নেই, এখানে দুটো আছে গল্প। ৭ ভাই চম্পা, সুখু আর দুখু। এগুলো কার্টুন তো ছোটবেলায় আমরা সবাই দেখেছি, এখনো বাচ্চারা দেখে। বেশ কিছু কার্টুন চ্যানেলে দেখবে বাংলা চ্যানেলগুলোতে। ৭ ভাই চম্পা আর সুখু আর দুখু। তাহলে এটা আমরা কিভাবে পড়বো? না, এগুলো শিশু কিশোর সাহিত্য হিসেবে কতটা সার্থক সেটা নিয়ে পড়বো। মানে আমাকে কি গল্পটা পড়ে লিখতে হবে? না, এই ৭ ভাই চম্পা গল্পে কি নীতিকথা আছে, শিশুর মনের ওপর কি প্রভাব পড়বে, বুঝতে পারছো? এইভাবে তোমাকে পড়তে হবে বিষয়টা। তো তাহলে প্রথমে বিষয়বস্তু পড়ে নিলে বা টেক্সটটা পড়ে নিলে, টেক্সট পড়ার পরে তোমার এটার নিজের দিক থেকে তোমাকে বিচার করতে হবে। আর ওই মূল্যায়ন যেটা করবে ওটার উপর তোমার নাম্বার আসবে। নইলে বিষয়বস্তু লিখে দিলেও নাম্বার পাবে। ১০ নাম্বার এসেছে, তুমি বিষয়বস্তু লিখে দিলে ১০ এর মধ্যে ৪ পাবে। আর তুমি যদি বিষয়বস্তু লিরিক বা ওটাকে উপজীব্য করে, ওটাকে বেস করে যেটা অ্যান্সার চেয়েছে অ্যাকুরেট, যে শিশু সাহিত্য হিসেবে বা কিশোর সাহিত্য হিসেবে মূল্যায়ন করুন এটাকে, গল্পটাকে, তখন তোমাকে মূল্যায়ন করলে তুমি কিন্তু ওখানে ৮-৯ পর্যন্ত পেয়ে যেতে পারো নাম্বার। শুধু এই প্রশ্নটা ভালো করে পড়বে যে কি বলতে চাওয়া হচ্ছে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ আছে প্রথম ও দ্বিতীয় ভাগ। এবার বলবে সহজ পাঠ কেন দেওয়া হয়েছে? এই যে আমি বললাম সহজ পাঠ কেন দেওয়া হয়েছে, যে রবীন্দ্রনাথ ঠাকুর শিশুর বিকাশের সব দিক খেয়াল করেছেন। সব দিক খেয়াল করেছেন, একটা বাচ্চাকে সব দিক জানাতে হবে। দেখবে হাট কবিতাটা পড়বে, যেটা কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ির কথা আছে, সবজির কথা আছে, মানে কোনটা নেই খেয়াল করে দেখবে কবিতাতে। তাহলে একটা বাচ্চা অনেক কিছু শিখবে সেখানে, জিনিসপত্রের নাম তো সে শিখছেই, তার সঙ্গে সঙ্গে সব দিকের বিকাশ তার ঘটছে। যে একটা সমাজে থাকতে গেলে কি কি জিনিস ব্যবহার করে মানুষ, কি খায়, কিভাবে থাকলে ভালো থাকা যায়, কোনটা ভালো কোনটা খারাপ। বিদ্যাসাগর যেমন বর্ণ পরিচয় দিয়েছিলেন, রাখালের কথা আছে তোমার, তারপর কি যেন একজন সুভদ্র না কি এই যেন একটা নাম আছে না, নামটা ঠিক মনে পড়ছে না, দুটো বাচ্চার নাম দেওয়া আছে, আর দেখবে ইয়েগুলো আছে। তো যাই হোক, তাহলে রবীন্দ্রনাথের সহজ পাঠ আছে। অন্নদাস শঙ্কর রায়ের ছড়া আছে দুটো, ভারত মাতার উক্তি আর তবু রঙ্গে ভরা। দেখো, সুকুমার রায়ের কি আছে, আবোল তাবোল কাব্যগ্রন্থ যেটা আছে, তার তার থেকে বেশ কিছু কবিতা আছে, নির্বাচিত কবিতা। আবোল তাবোল নাম কবিতাটা আছে, খিচুড়ি, সৎপাত্র, একুশে আইন, নারদ নারদ, বন্ধ বিচার। খেয়াল করে দেখো কোন কবিতাটা আমরা পড়িনি। আগেও পড়েছি, এখনো পড়েছি, এখন নিজেদের ছেলে মেয়ে ভাই বোনদেরকে আমরা পড়াচ্ছি এই কবিতাগুলো। আর আগে আমরা পড়েছি। তাহলে এই আবোল তাবোল কবিতাটা আমরা পড়েছি। আবোল তাবোল কবিতাটা যেটা আছে, এই কবিতাটা কেন এরকম লেখা হয়েছে, তখন তোমাদেরকে সুকুমার রায়ের জীবনী পড়তে হবে। ননসেন্স এবং সুকুমার রায়, তার
যে একটা ধারা, লেখার ধারা এবং তার সঙ্গে হচ্ছে তার গ্রুপ যেটা বানিয়েছিলেন তিনি ননসেন গ্রুপ। ঠিক আছে? আর আড্ডার একটা গ্রুপ বানিয়েছিলেন। আর সেই নিয়ে তার আবোল-তাবোল কবিতা সবাইকে নিয়ে যা খুশি স্বাধীনভাবে আমরা লেখালেখি করব, কারো তোয়াক্কা করব না এবং যেটা মনে আসবে নিজের মনের যে ভাব আছে সেগুলোকে প্রকাশ করব। দেখবে আবোল-তাবোল কবিতাটা আপাতদৃষ্টিতে একটা নরমাল কবিতা মনে হবে কিন্তু অন্তর্নিহিত একটা দারুণ অর্থ রয়েছে। সেটা তোমার উপজীব্য বিষয় বা সেটা তোমার মূল বিষয় এই ক্লাসের জন্য। এটা তো আর আমরা ছোটবেলার আবোল-তাবোল কবিতা পড়ে নিয়ে আর ওটাকে লিখতে তো হবে না বিষয়বস্তু। এখানে আমাকে বিচার করতে হবে যে এখানে কি আছে, রূপকটা কি? এই কবিতাগুলো সবই কিন্তু রূপক। যে কবিতাগুলো পড়ছো এগুলো রূপক কবিতা। বাচ্চাদের কবিতাগুলো হচ্ছে আসলে আ শিশু সাহিত্যের ছদ্মবেশে বড়দের বই। কেন? কেননা ওখানে শিশু সাহিত্যে মানে শিশুর মনের খোরাক তো জোগাচ্ছে, তার সঙ্গে বড়দেরও কিছু মেসেজ থাকে। শিশু সাত কবিতাটা দেখো না নজরুল ইসলামের? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। পরাধীনতা জ্বালা নিয়ে নজরুল ইসলাম কিভাবে লিখেছেন কবিতাটা? বাচ্চার কবিতা একটা। যে আমি হব সকালবেলার পাখি। কিন্তু ওই পাখি আসলে কি পাখি? বলছে না যে আ আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। যুব সমাজ যদি ঘুমিয়ে থাকে অর্থাৎ একটা বাচ্চার মধ্যেই সেই কুসুম তার মধ্যেই সবকিছু সুপ্ত আছে। সে যদি না জাগে তাহলে সকাল কিভাবে আসবে? পরাধীনতার জ্বালা কিভাবে মিটবে? তাহলে তারপর বলছে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। এখানে মা বলতে আমাদের দেশকে বোঝানো হচ্ছে। এই যুব সমাজ যদি না ওঠে, এই বাচ্চাগুলো মনে সেই ভাবনা চিন্তাগুলো ছোটবেলা থেকে যদি না থাকে যে আমাদের দেশ পরাধীন, তাহলে কিভাবে সকাল হবে? স্বাধীনতা কিভাবে আসবে? বুঝতে পারছি একটা ছোট্ট কবিতা, ছোট্ট লাইন দিয়ে কিভাবে শিশু সাহিত্যের ছদ্মবেশে বড়দের খোরাক এখানে দেওয়া হচ্ছে। তো এই কবিতাগুলো সব ওরকমই। আবোল তাবোল বলো, খিচুড়ি বলো, সৎপাত্র, একুশে আইন, নারদ নারদ, গন্ধবিচার প্রতিটা কবিতার একটা নির্দিষ্ট প্রেক্ষাপট আছে। মূলত ব্রিটিশ সমাজ বা ব্রিটিশদের থাকাকালীন আমাদের সমাজ, আমাদের দেশের যে অবস্থা এবং সেই সময়টাকে নিয়ে কিন্তু এই বেশিরভাগ এই কবিতাগুলো। ভারত মাতার উক্তি যেটা আছে সেটাও ওরকমই। আচ্ছা এগুলো গেল কবিতা। দেখো প্রদীপিসির বর্মী বাক্স আছে লীলা মজুমদারের। এটাও তো পড়া অনেকের। তো প্রদীপিসির বর্মী বাক্স এটা কিভাবে পাওয়া গেল, চরিত্রগুলো ওগুলো পড়তে হবে। আরেকটা উপন্যাস আছে যেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সবুজ দ্বীপের রাজা। এটা বেশ সুন্দর একটা। মূলত দুটো প্রেক্ষাপট আছে এখানে। আর সেই প্রেক্ষাপটে লেখা সবুজ দ্বীপের রাজা। তো এটা গেল তোমাদের ডিএসবিজি 11 এই সেমিস্টারের শেষ পেপার হচ্ছে ডিএসবিজি 21। এটাও কিশোর সাহিত্যের মধ্যেই পড়ছে তবুও নামটা দেওয়া হয়েছে পেপারটার কল্পকাহিনী ও গোয়েন্দা গল্প। আর ব্র্যাকেটে আছে রহস্য রোমাঞ্চ। যে গোয়েন্দা গল্পগুলো রহস্য রোমাঞ্চ এবং কল্পকাহিনীগুলো রহস্য রোমাঞ্চ। কল্পকাহিনী কাকে বলে আশা করি জানো তোমরা? কল্পবিজ্ঞানের যে কাহিনী যেগুলোতে কিছুটা বাস্তবতা থাকবে, কিছুটা কল্পনা থাকবে। আর বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান শব্দটার ব্যবহারের আসল মানে অর্থ কি হচ্ছে? না আমরা দেখি যে বিজ্ঞানের শাখায় যেগুলো ফেলিওর হয়ে যায়। ধরো এলিয়েন আছে কি নেই এটা আমরা বলতে পারছি না। কিন্তু বিজ্ঞান কিন্তু এটা নিয়ে চলেছে, সন্ধান করে চলেছে। আমরা ফেলেও দিতে পারি না যে এলিয়েন নেই। ভবিষ্যতে আমরা জানতেও পারি যে কোনো একটা গ্রহের সন্ধান পাওয়া গেল। আমার পৃথিবী ছাড়া কোনো গ্রহে যে মানুষ নেই বা মানুষের মতো কোনো জীব নেই এটা আমরা বলতে পারি না। বিজ্ঞানও বলতে পারে না। মহাশূন্য আবিষ্কার করতে পারেনি কোথায় শুরু কোথায় শেষ তাহলে বিজ্ঞানও বলতে পারে না। কিন্তু একটা মিথের মতো তৈরি হয়ে গেছে যে এলিয়েন আছে। তাহলে বিজ্ঞানের শাখায় যে বিষয়গুলো প্রমাণিত এখনো হয়নি সেগুলো সাহিত্যের শাখায় অবাধে বিচরণ করতে পারে। তখন সেই বিষয়গুলোকে নিয়ে যে গল্প লেখা হয় সেগুলোকে বলা হয় কল্পবিজ্ঞানের গল্প। তাহলে কল্পবিজ্ঞানের গল্প আমরা ভালো করে জানি প্রফেসর শঙ্কুর যে গল্পগুলো সেগুলো কল্পবিজ্ঞানের গল্প সবই। আরেকটা টপিক আছে দেখো এই পেপারে রহস্য রোমাঞ্চ মানে গোয়েন্দা গল্প যেগুলো। ঠিক আছে? তাহলে পড়তে, পড়তে এমন মনে হবে এই পেপার গুলো যেন সেই ছোটবেলাতে আমরা চলে গেছি। বেশ ইন্টারেস্টিং টপিক আছে। তো দেখো কল্পকাহিনী উদ্ভব কিভাবে হয়েছে, বিকাশ কিভাবে হয়েছে সেগুলো তোমাকে লিখতে হবে। মানে একদম বিদেশি সাহিত্য থেকে। আর ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের 'লুল্লু' নামের একটা উপন্যাস আছে, ভূতের গল্প। 'লুল্লু' এটা আ ইদানিং দেখলাম কিছুদিন আগে গল্পমিরের ঠেক বা আড্ডা বলে একটা কিছু চ্যানেল আছে না YouTube এ? ওখানে 'লুল্লুটা' আলোচনা করা হলো। ওটা পারলে শুনে নিতে পারো, কাজ হয়ে যাবে তোমার।
গল্প মীরের ঠেক মনে হয় একটা ইউটিউব চ্যানেল আছে, মিরাক্কেলের যে মীর আছে না, তারই চ্যানেলটা। তো ওখানে লুল্লুটা নিয়ে আলোচনা করা হয়েছে, মানে পুরো এই কাহিনীটাকেই বলা হয়েছে ওখানে। তো ওই অডিওটা শুনে নিতে পারো, কাজে লাগবে। তো ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, তার লেখা লুল্লু। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় হচ্ছে রাজশেখর বসুকে আশা করি জানো। রাজশেখর বসুরই পূর্বসূরি একজন, সাধু ভাষায় লিখতেন। তারপর দেখো লীলা মজুমদারের একটা গল্প সংকলন যেটার নাম হচ্ছে সব ভুতুড়ে। টোটাল 42টা মতো গল্প আছে, কিন্তু এখানে তোমাদের আহ, সব গল্পগুলোর সংক্ষিপ্ত রূপটা পড়তে হবে। আহ রাজশেখর বসুর একটা গল্প আছে যেটার নাম হচ্ছে ভূষণ্ডির মাঠে। এটাও ভূতের গল্প, কিন্তু হাস্যরসাত্মক। যতটা না ভূতের ভয় লাগবে, তার থেকে বেশি উদ্ভট এবং কল্পনা রসের মিশ্রণ আমরা দেখতে পাবো। অর্থাৎ রাজশেখর বসু তৎকালীন সময়ে সমাজের যা কিছু তিনি দুর্নীতি, অরাজকতা, যা কিছু দেখছেন মানুষদের, সেগুলোকে নিয়ে গল্প বানছেন, ভূতের গল্প। সামাজিক পারিবারিক যে কোনো ঝুট ঝামেলা সেগুলো নিয়ে। আর সেগুলোই হচ্ছে এই তোমার জাতীয় গল্পের অন্তর্গত, উদ্ভট রসের গল্প। তো ভূষণ্ডির মাঠেটা হচ্ছে একটা উদ্ভট রসের গল্প, রাজশেখর বসুর লেখা। সব ভুতুড়ে, এখানে 42টা মতো ভূতের গল্প আছে। সেগুলো ভালো ভূত, আবার সেগুলো আবার খারাপ ভূত নয় যে মানুষের কোনো ক্ষতি করছে। কোনো আত্মা, বাচ্চাদের আত্মা, কুকুরের আত্মা, সেগুলো মানুষের সহায়ক ভূমিকা নিচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার সব ভুতুড়ে লীলা মজুমদারের। সেখানে 42টা গল্প আছে, ছোট ছোট করে পড়তে হবে বিষয়বস্তুগুলো। আর রাজশেখর বসুর আমি বললাম যেটা, যে ভূষণ্ডির মাঠে। মডুল দিয়ে দেখো বাংলা কল্পকাহিনী ধারায় প্রফেসর শঙ্কু। তাহলে প্রফেসর শঙ্কু পুরোটা নেই কিন্তু। প্রফেসর শঙ্কু সিরিজ তো অনেকগুলো আছে, কিন্তু তার নির্বাচিত কটা গল্প পড়তে হবে। বোমযাত্রীর ডায়েরি, এটা উচ্চ মাধ্যমিকের সিলেবাসে, উচ্চ মাধ্যমিক নয়, মাধ্যমিকের সিলেবাসে আছে। প্রফেসর শঙ্কু ও ম্যাকাও, মহাকাশের দূত, শঙ্কু ও ফ্রাঙ্কেনস্টাইন, এইগুলো হচ্ছে তোমার প্রফেসর শঙ্কু থেকে পড়তে হবে। টোটাল হচ্ছে 4টা গল্প। হ্যাঁ, এরপর দেখো আছে যে বাংলা সাহিত্যে গোয়েন্দা গল্পের উদ্ভব ও ক্রমবিকাশ। গোয়েন্দা গল্প, গোয়েন্দা গল্প বলতে কিছু কিছু বড় আছে উপন্যাস জাতীয়, যেটা হচ্ছে হত্যাকারী কে, পাঁচকড়িদের লেখা, কিরিটির আবির্ভাব নিহার রঞ্জন গুপ্তের লেখা, আর শনি মঙ্গলের রহস্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা, রক্তের দাগ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা, মানে তোমরা যাকে ব্যোমকেশ বক্সী নামে জানো, ব্যোমকেশ বক্সীর গল্প এটা, রক্তের দাগ। প্যান্থার, ব্ল্যাক প্যান্থার রহস্য, এটা সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। হেতম গুড়ের গুপ্তধন, এটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। এগুলো হচ্ছে রহস্য রোমাঞ্চর গল্প। আর কল্পবিজ্ঞানের গল্প বা ভূতের গল্পগুলো তো আগে পেলে, অলৌকিক রসের যেগুলো আছে। তাহলে এটা তোমাদের গেল টোটাল হচ্ছে ফিফথ সেমিস্টারে 4টা পেপার। ফিফথ সেমিস্টারের 4টে পেপারের নাম কি কি বললাম? সিসিবিজি 11, সিসিবিজি 12, মানে একটা কাব্য কবিতার পেপার, একটা নাটকের পেপার। ডিএসবিজি 11 শিশু কিশোর সাহিত্য, আর ডিএসবিজি 21 বাংলা কল্পকাহিনী, রহস্য রোমাঞ্চ বা যেটা হচ্ছে গোয়েন্দা গল্প। ঠিক আছে, ফিফথ সেমিস্টারটা বুঝতে পারলে 4টা পেপার 4 রকমের কিন্তু। তার মধ্যে শেষের দুটো যে ডিএস পেপার কাছাকাছি, দুটোই কিন্তু বাচ্চাদের জন্য। আচ্ছা, এরপর চলে আসছে সিক্স সেমিস্টারে, মানে প্রথম সেমিস্টারে 4টে পেপার হয়ে গেল। সিক্স সেমিস্টারের সিসি পেপার, মানে ওখানে ফিফথ সেমিস্টারে দুটো সিসি পেপার পেলাম, সিসিবিজি 11, সিসিবিজি 12। আর সিক্স সেমিস্টারে দুটো সিসি পেপার, সিসিবিজি 13 আর 14। তো 13 পেপারের বিষয় হচ্ছে বাংলা লোক সংস্কৃতি ও লোক সাহিত্য। এটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। কি বললাম, থার্ড ইয়ারের ফুল প্যাকেজ আছে কিন্তু, একদম আলাদা আলাদা ফ্লেভার সবগুলোই। আমরা বাংলার সংস্কৃতি সম্পর্কে জানতে পারবো, আমাদের সাহিত্য সম্পর্কে জানতে পারবো, লোক সাহিত্য সম্পর্কে, লোক গল্প সম্পর্কে, আমাদের এলাকায় কোন নৃত্য বিখ্যাত, কোন গান বিখ্যাত। যেরকম পুরুলিয়াতে ঝুমুর গান বিখ্যাত, পুরুলিয়াতে ছৌ নৃত্য বিখ্যাত, বাঁকুড়াতে আমরা জানি যেখানে হাতের কাজের জন্য বিখ্যাত, যেখানে আর্টিস্টদের জন্মস্থান। ঠিক আছে, সেই রকমই বীরভূম জেলা
উত্তরবঙ্গ, গম্ভীরার নাম শুনেছো তোমরা সবাই। তো ব্যাপার হচ্ছে এইরকম বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। অনেকটা জানা আছে, আবার অনেকটা নতুন বিষয়। তো এটা বেশ ইন্টারেস্টিং। এই পেপারটা মূলত জানার জন্যই কিন্তু পড়তে হয়। আর এই পেপারটা পিজি পার্ট 2 তেও আছে। পুরোটাই সেম টু সেম, একটা এদিক ওদিক নেই। এই গোটা পেপারটা পার্ট 2 তে আছে। স্পেশাল পেপার হিসেবে, 7 পেপার হিসেবে। তাহলে এই পেপারটা যদি পড়ে নাও, এটা হুবহু কপি থাকছে নেক্সট মানে তোমাদের পিজিতে, যদি বাংলাতে পিজি করো। তো দেখো, বাংলা লোক সংস্কৃতি ও লোক সাহিত্য। তো আমাদের যা কিছু সংস্কৃতি, যে কোনো একটা জাতির সংস্কৃতি আমরা অন্য জাতির সংস্কৃতির সঙ্গে তুলনা করতে পারি। বাঙালির সংস্কৃতি আলাদা, বিহারের সংস্কৃতি আলাদা। অর্থাৎ তাদের খাদ্যাভাস, আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, ঠিক আছে, তাদের অতীত ঐতিহ্য, তাদের আহ যা কিছু মানে ঈশ্বরকে আরাধনা করছে, ধর্ম, যা কিছু বিষয় আছে সবকিছুই মিলিয়েই তাদের সংস্কৃতি। এই সংস্কৃতি শিকড় অনুসন্ধানের বিষয় থেকে আমাদেরকে জানতে হয়। আর সেই সংস্কৃতি আহ বিভিন্ন আচার কেন্দ্রিক হয়ে থাকে। তো আমরা সেই সংস্কৃতিগুলো বিভিন্ন ভাগ করে থাকি। আর্যদের আলাদা সংস্কৃতি, অনার্যদের আলাদা সংস্কৃতি, বাঙালিদের আলাদা সংস্কৃতি, বিহারীদের আলাদা সংস্কৃতি। সেই লোক সংস্কৃতি নিয়েই আলোচনা আছে এখানে। আর লোক সাহিত্য বলতে যেগুলো সংস্কৃতির অঙ্গ মানে বা ফসল যেগুলোকে আমরা বলতে পারি, সেখানে নৃত্য, গীত, শিল্পকলা, চারু শিল্প, কারুশিল্প যা কিছু আছে, এগুলোকেই যখন লিখিত রূপে প্রকাশ করে দেওয়া হয় তখন সেটা লোক সাহিত্যের অঙ্গ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ফিক্সড হয়ে যাচ্ছে। আগে এগুলোতে লিখিত রূপে পাওয়া যেত না, না? মানুষ যেগুলো বলতো, যেগুলো করতো, যখন কাগজ তৈরি হয়নি, যখন লেখালেখির যুগ আসেনি, সেইগুলোই এখন লিপিবদ্ধ হচ্ছে। কোনো একটা নতুন উপজাতির কথা পেলাম, আজকে লিখে দিলাম। ঠিক আছে? এইভাবেই লোকসাহিত্য তৈরি হয়েছে। তো এই লোক সংস্কৃতির সংজ্ঞা পড়তে হচ্ছে, লোক সংস্কৃতির শ্রেণী পড়তে হচ্ছে, উপকরণ কি কি আছে, লোকসাহিত্য, লোক সংস্কৃতি, সেগুলো পড়তে হবে। বাংলার লোকসাহিত্য পড়তে হবে। তার সঙ্গে কিছু প্রবন্ধ আছে, কিছু গল্প আছে। যেমন এই প্রবন্ধটা আছে, বাংলার ব্রত, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বাংলার ব্রত প্রবন্ধটা মূলত শাস্ত্রীয় ব্রত আর অশাস্ত্রীয় ব্রত, যেগুলো অশাস্ত্রীয় মানে নারী ব্রত যেগুলো রয়েছে, যেগুলো তোমার কোনো নিয়ম কানুন যেগুলো সেরকম নেই, শিথিল করা হয়, সেই ধরনের এগুলো পার্থক্য সংজ্ঞা সবগুলো এখানে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত। এটা একটা বই, প্রবন্ধের বই। আর সাত ভাই চম্পা লোক গল্পটা আছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের। এখন মনে হবে যে এই যে সাত ভাই চম্পা, এটা তো আরেকটা পেপারে দেখলাম, একটু আগে দেখলাম না, শিশু কিশোর সাহিত্যে ছিল না সাত ভাই চম্পা? তাহলে বলবে এখানেও দিয়েছে সাত ভাই চম্পা, ওখানেও দিয়েছে। হ্যাঁ, একই গল্প, একই টপিক, কিন্তু দুটো জায়গায় কেন দিয়েছে? শিশু কিশোর সাহিত্যের যে পেপারটা ছিল ওখানে দিয়েছে একটা রিজনে। কি রিজনে? না, শিশু কিশোর সাহিত্য হিসেবে সাত ভাই চম্পার গুরুত্ব, ঠিক আছে, বা সার্থকতা। আর এখানে পড়তে হবে লোক সাহিত্য হিসেবে এটার গুরুত্ব, বা লোক গল্প হিসেবে গুরুত্ব। এখানে আমরা কি কি লোক উপাদান পাবো, সমাজের কি কি পরিচয় পাবো, তৎকালীন সমাজ কেমন ছিল, খাদ্যাভ্যাস কেমন ছিল। বুঝতে পারছো? একই গল্প দু জায়গায় দুই ভাবে বিচার হবে, একই অ্যান্সার লেখা যাবে না, কিন্তু গল্প একই, বিচার পদ্ধতি দুটো। ওখানে শিশু সাহিত্য হিসেবে পড়বো, এখানে আমি লোক গল্প হিসেবে পড়বো। ঠিক আছে? দেখো, আরো লোক সংস্কৃতির আমরা বিষয় পাচ্ছি বা লোক সাহিত্যের বিষয় পাচ্ছি। বাংলা পালা গান, গীতিকা বা ব্যালাডের পরিচয় পাচ্ছি। মৈমনসিংহ গীতিকা একটা আহ গীতিকা সংকলন। ওই যে বললাম যে পরীক্ষায় আসতে পারে, এটা সংগ্রাহক কে, এটা সম্পাদনা কে করেছেন। তো সংগ্রাহক হলেন চন্দ্রকুমার দে, সম্পাদনা করেছেন দীনেশ চন্দ্র সেন। আর এটা টোটাল 10টা পালা আছে, কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ দুটো পালা আছে, মহুয়া ও চন্দ্রাবতী পালা। 10টা পালার বিষয়বস্তু পড়তে হবে। আর তার মধ্যে দুটো পালা থেকে বড় প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে মহুয়া এবং চন্দ্রাবতী পালা। ময়মনসিংহ গীতিকা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলে গাওয়া যে গীতিকাগুলো, সেখানকার পরিবেশ, সেখানকার মাটি, সেখানকার জনসমাজের করুণ জীবনের কাহিনী, মনসামঙ্গলের সময়ের কাহিনী, সেই কাহিনীগুলোকে আহ মানে পালা আকারে গান করা হতো, মানে আখ্যানধর্মী এগুলো, অভিনয়ের মতো করে তারা খোল করতাল বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গান করতেন। আর সেগুলোই সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে
তাকে বেতন দেওয়া হয়েছিল এবং দীনেশচন্দ্র সেন তাকে নিয়োগ করেছিলেন। তো সেই সময় চন্দ্রকুমার দে এই গানগুলো সংগ্রহ করেছিলেন ১০টা পালা। আর সেটাই তোমাদের সিলেবাসে আছে। হ্যাঁ, এছাড়া আছে রবীন্দ্রনাথের কিছু টপিক আছে দেখো। তার প্রবন্ধ আছে। যখন তিনি খাজনা বা তোমার কি বলে জমির ব্যাপারে সংক্রান্ত ব্যাপারে বাংলাদেশে গেছিলেন। তার জীবনে যেটা ঐশ্বর্য পর্ব ১৮৯০ থেকে ১৯০০ সাল পর্যন্ত যৌবন অবস্থায় বাংলাদেশে ১০ বছর প্রায় ছিলেন। শিলাইদহ, পাতিশর, কালীগ্রাম এইসব জায়গাগুলো ঘোরাঘুরি করছিলেন। আহ, জমির খাজনা আদায় করছেন। সন্ধ্যাবেলায় বাড়িতে এসে গ্রামের মানুষ জড়ো হচ্ছে, কারো কোলে বাচ্চা আছে, কোনো মহিলার কোলে কাঁদছে, তখন মাটা ভোলাচ্ছে তার বাচ্চাটাকে, কোনো একটা ভুলাচ্ছে ছড়া বলে, সেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর নোট করছেন। নৌকাতে ভাসছেন, বোটে যখন ভেসে যাচ্ছেন, কবিতা লিখছেন, গান লিখছেন, সেই সময় দেখছেন যে আরো নৌকাতে হেইয়ো হেইয়ো করে একদল মানুষ যাচ্ছে, তারাও একটা কোনো কিছু গান বা কিছু বলছে, সেটাও তিনি লিখছেন। ওখান থেকে আসার পর রবীন্দ্রনাথ ঠাকুর ছড়া সংগ্রহ প্রকাশ করছেন, ছেলে ভুলানো ছড়া, বাংলার বিভিন্ন ব্রত নিয়ে, বাউল গান নিয়ে তিনি প্রকাশ করছেন বিভিন্ন গ্রন্থ। সেগুলো আছে তোমাদের সিলেবাসে। তাহলে শিলাইদহ, শাহজাদপুর পর্ব বাংলাদেশে যখন ছিলেন তখন কি কি প্রকাশ করছিলেন? তিনি লোকসাহিত্য সংগ্রহ করেছিলেন, মানে লোকগান থেকে, লোকশিল্প থেকে, ছড়া, বাউল গান এগুলো তিনি প্রকাশ করেছিলেন। ঠিক আছে? আর তার একটা গ্রন্থ লোকসাহিত্য, প্রবন্ধ গ্রন্থ। এখানে আছে নির্বাচিত কিছু রচনা আর ছেলে ভুলানো ছড়া। ছেলে ভুলানো ছড়া ছড়া ছাড়া আমরা পাবো হরপার্বতী বিষয়ক ছড়া, তারপরে তোমার রাম সীতা বিষয়ক ছড়া, রাধা কৃষ্ণ বিষয়ক ছড়া, এগুলো তিনি সংগ্রহ করেছেন। সংগ্রহ করেছেন মানে কি, তিনি ছড়াটা দিয়েছেন এবং ওই ছড়ার মাধ্যমে তৎকালীন সমাজের কি পরিচয় পাওয়া যাচ্ছে সেটা তিনি উল্লেখ করেছেন। শাক্ত পদাবলীতে যেমন গ্রাম বাংলার আমরা মায়েদের জীবন পাই, মাতা মেনকার মধ্য দিয়ে, উমার মধ্য দিয়ে তৎকালীন সমাজের নারীদের কাহিনী পাই, কৌলীন্য প্রথার বিষয়ে জানতে পারি। ঠিক আছে? পুরুষতান্ত্রিক সমাজের পরিচয় পাই পাষাণ বাপ ওই হিমালয়ের মধ্য দিয়ে। ঠিক আছে? বুড়ো বরের সঙ্গে বিয়ে দেওয়া হয় শিবের মধ্য দিয়ে জানতে পারছি। তাহলে এই যে বিভিন্ন প্রথা, সামাজিক নিয়ম কানুন এগুলো সবই জানতে পারছি তৎকালীন সময়ের সাহিত্য যেগুলো ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর জানাচ্ছেন ছেলে ভুলানো ছড়ার মধ্যে বা নির্বাচিত যে রচনাগুলো রয়েছে সেগুলোর মধ্যে। দুটো গল্প আছে তোমাদের, লোক গল্প, সংগৃহীত গল্প যেগুলো মৌসুমী মজুমদার কালেক্ট করেছেন। আহ এই গল্পগুলোর উদ্দেশ্য কি আছে না, এই গল্পগুলোর মধ্যে দিয়ে তিনি জানাতে চাইছেন তৎকালীন সমাজটাকে, এবং সেই লোক গল্পগুলো আসলে লোকমুখে প্রচলিত। লোকমুখে প্রচলিত মানে এগুলো কোথাও লেখা ছিল না। গল্প বলা হয় না, আমাদের ঠাকুমা, দাদু, দিদারা ছোটবেলায় গল্প শোনাতেন, সেই গল্পগুলো কোথাও লিখিত আকারে আমরা পাই না এবং লোকমুখে প্রচলিত হতে হতে গল্পগুলো কিছুটা বিকৃতও হয়ে যায়। ঠিক আছে? আজকে এখানে গল্পটা শুনছি, এখান থেকে বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশ থেকে অন্য রাজ্যে যাচ্ছে। তো এইভাবে গল্পগুলো বিকৃত হয়ে যায়, চরিত্রগুলো পাল্টে যায়। তো সেরকমই মুর্শিদাবাদ জেলা থেকে মৌসুমী মজুমদার দুটো গল্প সংগ্রহ করেছেন। আর সেই গল্পগুলো তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। একটা গল্পের নাম হচ্ছে পয়সা মেকি পয়সার সঙ্গে চলে কিন্তু মানুষ মেকি চলে না। অর্থাৎ জাল নোট কিন্তু ভালো নোটের সঙ্গে চলে যাবে, কিন্তু মানুষ যদি জাল হয় সে মানুষের মধ্যে কিন্তু ধরা খেয়ে যাবে। আসল বিষয়টা এটা একটা প্রবাদ। সেই প্রবাদটা দিয়ে একটা গল্প আছে। ঠিক আছে? আরেকটা লোক গল্প আছে রামায়ণ। এটা ভেবে ভুল করো না যে আমরা বাল্মীকি রামায়ণ বা কৃত্তিবাসী রামায়ণ এখানে পাবো। এটা রামায়ণ লোক গল্প। এই দুটো গল্প কে বলেছেন? আহ হিন্দু সম্প্রদায়ে বলেনি, কিন্তু ইসলাম সম্প্রদায় থেকে বলেছেন। রামায়ণটা একজন মহিলা বলেছেন। আর এই যে মানুষ এই যে পয়সা মেকি পয়সার সঙ্গে চলে কিন্তু মানুষ মেকি চলে না, এই যে কথাটা ইয়ে আছে, প্রবাদটা দিয়ে গল্প আছে, দুটোই এক মানে ইসলাম চাষিবাসী মানুষ যারা তাদের কাছ থেকে এই লোক গল্পগুলো সংগ্রহ করা হয়েছে। এবার তুমি যদি এই রামায়ণে রামকে খুঁজতে যাও, লক্ষ্মণকে খুঁজতে যাও, সীতাকে খুঁজতে যাও, তাহলে ভুল হবে। কেননা এখানে সবকিছু এলোমেলো দেখতে পাবে যে রাবণের কন্যা সীতা এরকম দেখতে পাবে। ঠিক আছে? সীতাকে বিবাহ করছে রাম লক্ষ্মণ দুজনেই। তো শুনে নিয়ে মনে হবে এটা বিকৃত কেন করলো? আসলে অদ্ভুত আচার্যের রামায়ণ যদি আমরা পড়ি সেখানে দেখবো এরকম একটু বিকৃত আছে। এর ঘাড়ে ওকে যেন চাপিয়ে দিয়েছে মনে হবে। তো এই লোকগল্প রামায়ণটা পড়লে লোকগল্প হিসেবে পড়তে হবে। আমরা যদি বলি যে হিন্দুদের গ্রন্থকে অবমাননা করা হচ্ছে সেটা কিন্তু বিষয় নয়। এটা কিন্তু লোকসাহিত্যের অঙ্গ, লোকসংস্কৃতির একজন মানে অক্ষর জ্ঞানহীন মানুষ বলেছে এই গল্পটা। তিনি পড়াশোনা করেননি, তিনি যেটুকু শুনেছেন তার পূর্বপুরুষদের কাছ থেকে সেগুলো তিনি এখানে বলেছেন। এবার কেন বলেছেন সেটা গল্পটা পড়লে তুমি ওখানে জানতে পারবে।
ঠিক আছে? তাহলে এই মানুষগুলোর দিন আস্তে, আস্তে মানে পার হয়ে গেছে। এখন কোন ঠাকুমা, দিদা গল্প শোনাচ্ছে? এখনকার যুগ ডিজিটাল যুগ। বাচ্চারা এখন ফোন নিয়ে হাতে ব্যস্ত। একটা ফোন ধরিয়ে দেওয়া হচ্ছে। তো এই যুগটা চলে গেছে। কিন্তু আগে আ ছিল যে ঠাকুমা, দিদাদের কাছে আমরা গল্প শুনতাম। এখন সেই বিষয়গুলোকেই তুলে আনা হচ্ছে যে এখনো কোন মানুষ কি আছে যারা গল্প শোনায়? তো মৌসুমী মজুমদার মুর্শিদাবাদে গিয়েছিলেন এবং সেখান থেকে দুটো লোকগল্প তিনি কালেক্ট করে এনেছেন চাষিবাসী মানুষদের কাছ থেকে। তো এটা গেল তোমাদের 6th সেমিস্টারের যে প্রথম পেপার সিসিপিজি 13 লোকসংস্কৃতি ও লোকসাহিত্য। এবারে দেখো এই পেপারটাতে যেটা বুঝলে মনে হচ্ছে না যে এগুলো এবার পড়তে ইচ্ছা করছে যে এখানে কি আছে একটু দেখলে ভালো লাগতো। তো পড়বে বিষয়গুলো কিন্তু খুব ভালো। হ্যাঁ, এবারে হচ্ছে তোমাদের যেটা সিসিপিজি 14 পেপার, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের সংস্কৃত সাহিত্যের ইতিহাস আর ইংরেজি সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস তো পড়ছোই তোমরা, এগুলো সবই বাংলা সাহিত্য। কিন্তু এই টপিকটা একটু আলাদা। সিসিবিজি 14 এর 25 নাম্বার আসবে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে, 25 নাম্বার আসবে ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে। এইগুলো কম বেশি উচ্চ মাধ্যমিকে সবাই পড়েছে। আমরা বাল্মীকি, তোমার বাণভট্ট, শূদ্রক, কালিদাস, গীতগোবিন্দম রচয়িতা কবি জয়দেব, এনাদের কথা জানি। এনাদেরই টপিক আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে। আর ইংরেজি সাহিত্যের ইতিহাসে আমরা কবি জন মিল্টন, তারপরে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, তারপর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বাইরন, কিটস, টিবি শেলি, নামগুলো সবাই কম বেশি জানো। এদেরকেই ভাগ করে করে পড়তে হবে, একটা যুগ বিভাগ করে। আরেকটা হচ্ছে কবি হিসেবে, ঔপন্যাসিক হিসেবে, তারপরে তোমার নাট্যকার হিসেবে। ঠিক আছে? যেমন হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এর প্রশ্নগুলো কেমন আসবে। প্রশ্নগুলো এই ধরনের, ধরো আহ বাল্মীকি রামায়ণের এখানে প্রসঙ্গ আছে, তাহলে রামায়ণের বাংলা সাহিত্যে প্রভাব কি আছে? আসলে সংস্কৃত সাহিত্য, কিন্তু বাংলা সাহিত্যকে কতটা প্রভাবিত করেছে রামায়ণ, আর বাংলা সমাজকে কতটা প্রভাবিত করেছে এটা পড়তে হবে। আচ্ছা, কালিদাসের মেঘদূত আছে ধরো, তো কালিদাসের মেঘদূত কাব্যটা বাংলা সাহিত্যকে কতটা প্রভাবিত করেছে? মেঘদূত কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ, মেঘদূত প্রবন্ধ লিখেছেন রবীন্দ্রনাথ, স্বপ্ন কবিতা ওটাও মেঘদূত থেকে নেওয়া, রবীন্দ্রনাথ লিখেছেন। যক্ষের নিবেদন কবিতাটা একটু আগে বললাম না, তোমাদের 11 পেপারে আছে সত্যেন্দ্র দত্তের লেখা, ওটাও মেঘদূত থেকেই নেওয়া হয়েছে টপিকটা। তাহলে এগুলো হচ্ছে বাংলা সাহিত্যের প্রভাব। বুঝতে পারছো? এইভাবে সংস্কৃত সাহিত্যের ইতিহাসটা পড়তে হবে। ইংরেজি সাহিত্যের ইতিহাসটাও এইভাবে পড়তে হবে যে বাংলা সাহিত্যে ওয়াল্টার স্কটের প্রভাব কি আছে। বাংলার ওয়াল্টার স্কট কাকে বলা হয়? জানো কাকে বলা হয় বাংলার ওয়াল্টার স্কট, বা বাংলার স্কট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আচ্ছা, শুনতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ, পাওয়া যাচ্ছে স্যার। হুম, ঠিক আছে। তো এই টপিকটা তোমাকে এভাবে পড়তে হবে যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস শুধু পড়বো সেটা নয়, এই গ্রন্থগুলো বাংলা সাহিত্যকে কতটা প্রভাবিত করেছে। ঠিক আছে? এই যে তোমার কালিদাস, জয়দেব, জয়দেব যেমন পদাবলী কীর্তনকে প্রভাবিত করেছে, বৈষ্ণব পদাবলীকে প্রভাবিত করেছে। ভবভূতি, বাণভট্ট, শূদ্রক, জয়দেব, কালিদাস, এনাদের কালিদাসের যেমন কাব্য নাটক দুটোই আছে। ভবভূতি নাট্যকার, বাণভট্ট হচ্ছে গদ্যাকার। ঠিক আছে? শূদ্রকও হচ্ছে গদ্যাকার, কবি জয়দেব। এগুলো পড়তে হবে। রামায়ণ মহাভারত থেকে পড়তে হবে, রামায়ণ মহাভারতের রচনাকাল, রামায়ণ মহাভারতের পূর্বাপর্য বিচার, মানে কোনটা আগে লেখা হয়েছে, কেন লেখা হয়েছে। ঠিক আছে? এবং এগুলো বাংলা সাহিত্যকে এবং সমাজকে কতটা প্রভাবিত করেছে। মহাভারত যতটা না প্রভাবিত করেছে, রামায়ণ তার থেকে বেশি প্রভাবিত করেছে। সাহিত্যকে যতটা না ব্যাপকভাবে প্রভাবিত করেছে বর্তমান সময়ে দেখো সমাজকে ভীষণভাবে প্রভাবিত করেছে। এবং খেয়াল করে দেখো যে মানুষ এই দেবদেবীগুলোর নাম কিভাবে নিচ্ছে, আকাশ থেকে তো পড়ে যায়নি, সব রামায়ণ থেকে এসেছে। রামায়ণটা পড়েছে, সে কৃত্তিবাসী রামায়ণ পড়ুক আর বাল্মীকি রামায়ণ পড়ুক, রামের নাম কোথায় পেয়েছে? ওই বইটাতে পেয়েছে। তাহলে ওই বইটার আহ বর্তমান সময়ে যদি মূল্যায়ন করা হয় তাহলে আমরা দেখতে পাবো যে সাহিত্যে এবং সমাজে দুটোকে প্রভাব ফেলছে।
এবং কিভাবে প্রভাব ফেলছে সেটাও তোমার প্রশ্ন আসতে পারে। মহাভারতে কৃষ্ণের কথা আসে আর পঞ্চপাণ্ডবের কথা আসে। তার থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা, যেখানে যে কথাগুলো বলা হয়েছে অর্জুনকে, কৃষ্ণ যেগুলো বলেছেন সেগুলো হচ্ছে আসলে শ্রীমদ্ ভাগবত গীতা, গীতার প্রসঙ্গ আসছে। ঠিক আছে, হরিবংশের প্রসঙ্গ আসবে। তো ওই বিষয়গুলো নিয়ে তোমাদের প্রশ্ন এসে থাকবে। তাহলে এখানে সংস্কৃত সাহিত্যের ইতিহাস এবং সেগুলো বাংলা সাহিত্যকে কতটা প্রভাবিত করেছে, ইংরেজি সাহিত্যের ইতিহাস এবং সেগুলো বাংলা সাহিত্যকে কতটা প্রভাবিত করেছে। ইংরেজি সাহিত্য ওরকম যুগ বিভাগ করে দেওয়া আছে। যুগ বিভাগ বলতে আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগ কি থাকে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তাদেরও এরকম আছে, কিন্তু তাদের নাম হিসেবে আছে। রোমান যুগ হলো, তোমার অগাস্টান যুগ হলো, এলিজাবেথিয়ান যুগ হলো, ভিক্টোরিয়ান যুগ হলো, রোমান্টিক যুগ হলো, বা রেনেসাঁসের যুগ হলো। ঠিক আছে, এইভাবে তাদের যুগ বিভাগ আছে। যুগ বিভাগটা তোমাকে পড়তে হবে, এবং কোন যুগে কোন কবি, নাট্যকার বা প্রবন্ধকার বা গল্পকার বা ঔপন্যাসিক রয়েছেন সেই বিষয়গুলো পড়তে হবে। আর এগুলো নিয়ে প্রশ্ন আসে। যদি তুমি একটু চালাকি করে পড়ো তাহলে তুমি বুঝতে পারবে যে গত বছর কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ চলে এসেছে। তাহলে এবারে কবি হিসেবে আমি অন্য কাউকে পড়বো। ওয়ার্ডসওয়ার্থ 10 নম্বরে চলে এসেছে, তাহলে 10 নম্বর ওয়ার্ডসওয়ার্থকে কেন পড়বো আমি? হ্যাঁ, আর কবিতা চলে এসেছে, নাটক গত বছর আসেনি। আচ্ছা, তাহলে নাটকে আমাকে দেখতে হবে কে কে আছে। বুঝতে পারছো? শেক্সপিয়রের নাটক, শেক্সপিয়রটা গত বছর আসেনি, তাহলে নাটক নাটক আমি শেক্সপিয়র করে যাব। এইভাবে সিলেবাস জেনে যদি পড়ো, প্রশ্নপত্রটা হাতে নিলে নিজেই বিচার করতে পারবে, নিজেই সাজেশন ভালো করতে পারবে। তো অবশ্যই একটু জেনে পড়বে। তাহলে দেখো, যুগ বিভাগ প্রথমে আছে, তারপরে কার কার আছে, টপিক আছে। ওয়ার্ডসওয়ার্থ আছে কবি, সেলি আছে কবি, কিটস আছে, এলিয়ট আছে, ইয়েটস আছে। এটা প্রথম যে ইয়েটা মডিউলটা ইংরেজি সাহিত্যে, মানে থার্ড মডিউলে। আর ফোর্থ মডিউলে কি আছে দেখো, শেক্সপিয়র আছে, শেক্সপিয়র দুবার পাবে, কবি হিসেবে, নাট্যকার হিসেবে। আর জর্জ বার্নার্ড শ আছে, স্যামুয়েল ব্যাকেট আছে, ওয়াল্টার স্কট আছে, চার্লস ডিকেন্স ইনি প্রভাবিত করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। ঠিক আছে, ইনি মূলত উপন্যাসিক। ইনি এনার প্রভাব আছে শরৎচন্দ্রের ওপর। আর ওয়াল্টার স্কটের প্রভাব আছে বঙ্কিমচন্দ্রের ওপর। ভার্জিনিয়া ওলফ। তো এইগুলো হচ্ছে ইংরেজি সাহিত্য ইতিহাস আর সংস্কৃত সাহিত্য ইতিহাস। 3 নম্বর পেপার, 6 সেমিস্টারে ডিএসবিজি 31, এক কথায় একটা পেপার, বাংলাদেশের সাহিত্য। বাংলাদেশের সাহিত্য এই পেপারটা পিজি পার্ট 2 তে, মানে যদি মাস্টার ডিগ্রি করো এখান থেকে, ওখানে এই পেপারটা পুরোটাই আছে। বাংলাদেশের সাহিত্যে কি পড়তে হবে? কাব্য, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক। নামগুলো মানে সাহিত্যের শাখাগুলো সব শুনলে তবে নির্বাচিত আছে। একটা নাটক, একটা উপন্যাস, হয়তো 5টা গল্প, 5টা কবিতা, 5টা প্রবন্ধ, এইভাবে আছে। আর বাংলাদেশের সাহিত্য মানে বুঝতেই পারছো, আমাদের বাংলা সাহিত্যে যেটা পশ্চিমবঙ্গের, সেখানে আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ করি। বাংলাদেশের সাহিত্যে কোথায় প্রাচীন যুগ আছে, কোথায় মধ্যযুগ আছে? 1947 সালে তো দেশ ভাগ হলো, তারপরে তো বাংলাদেশের সাহিত্য হলো। তাহলে তো তাদের তো পুরোটাই আধুনিক যুগ। বাংলাদেশের সাহিত্য মানে পুরোটাই আধুনিক যুগ। তারা যদি বলে যে আমাদের প্রাচীন যুগ খুঁজবো, তাহলে আমাদের অবিভক্ত বাংলাতে আসতে হবে। তখন তাদের মধ্যযুগ আর প্রাচীন যুগটা তারা খুঁজে পাবে, কারণ তখন তো একটাই ছিল না। তাহলে বাংলাদেশের সাহিত্য মানে তাদের শুরুই হচ্ছে 1947-এর পর, দ্বিজাতি তত্ত্বের পর, যখন দেশ ভাগ হলো। দেশ ভাগে যখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, মানে পাকিস্তানের দুটো অংশ হলো, যেটা পূর্ব পাকিস্তান সেটার ইতিহাস শুরু হচ্ছে। তাদের তাহলে তাদের দুটো প্রেক্ষাপট, মাত্র দুটো প্রেক্ষাপট তাদের। একটা হচ্ছে 1952 সাল, সেটা কিসের প্রেক্ষাপট তাদের? 52 সালে কি হয়েছিল? বলতে পারবে কেউ বাংলাদেশে কি হচ্ছিল 1952 সালে? জি, শুনতে পাওয়া যাচ্ছে তো? মেঘা ক্লাস করছে? হ্যাঁ স্যার। আমরা মাতৃভাষা দিবস পালন করি 21শে ফেব্রুয়ারি। তো 52 সালটা তো আমাদের মনে রাখা দরকার না? মাতৃভাষা দিবস এবং ভাষা আন্দোলন হচ্ছিল, যেটা মূল পটভূমি, যেখান থেকে, যে দেশ থেকে হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশ। কিন্তু বিশ্বের প্রতিটা দেশ
নিজের আহ মাতৃভাষাকে সেই দিন শ্রদ্ধা জানায়। 21শে ফেব্রুয়ারি দিনটা ঘোষণা করা হয়। সেই প্রেক্ষাপটে লেখা কবিতা, গল্প, উপন্যাস, নাটক আছে। আরেকটা তাদের প্রেক্ষাপট হচ্ছে 1971 সাল, মানে মুক্তিযুদ্ধ, মানে পাকিস্তান থেকে যেটা আলাদা হলো, তারা পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হলো এবং নাম হয়ে গেল বাংলাদেশ। সেই প্রেক্ষাপটে লেখা তাদের গল্প, উপন্যাস, কবিতা, নাটক। মূলত তাদের দুটোই প্রেক্ষাপট, ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ। সেই প্রেক্ষাপটে এখানে তোমার সেগুলো পাবে। তাহলে বাংলাদেশের সাহিত্যের পটভূমি ও প্রেক্ষাপট, এটা তুমি লিখতে পারবে ভালো করে আশা করি, দুটো প্রেক্ষাপট। আর এখানে একটা উপন্যাস আছে, সূর্য দিগল বাড়ি, আবু ইসাকের লেখা। একটা উপন্যাস আছে শুধু। গল্প কটা আছে? 5টা। একটি তুলসী গাছের কাহিনী, এই গল্পটা অনেকেই পড়েছে, সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। এটা আমাদের সময় ওল্ড সিলেবাসে পেয়েছিলাম আমরা, জানি না তোমরা কে কে পড়েছো। আর আত্মজাও একটি করবী গাছ, এটা দেশভাগের প্রেক্ষিতে লেখা। তুলসী গাছের কাহিনীটাও আর আত্মজা একটা করবী গাছ, এটা হাসান আজিজুল হকের লেখা। যুগলবন্দি, এটা ব্রিটিশদের পদলেহন করতে করতে মানুষ যখন একদম তাদেরকে অনুকরণ করতে শুরু করেছিল, সেই মানুষদের নিয়ে লেখা যুগলবন্দি গল্প। খোয়াই নদীর বাঁকবদল, এটা সেলিনা হোসেনের লেখা একটা ছোট গল্প। সেলিনা হোসেন বাংলাদেশের একজন বিশিষ্ট কথা সাহিত্যিক, তিনি এখনো জীবিত আছেন এবং তিনি লিখে চলেছেন এখনো। দেখবেন সেলিনা হোসেনের একটা উপন্যাস সাথে নীলময়ূরের যৌবন, আমি ওটা নিয়ে একটা কিন্তু ভিডিও করেছিলাম, জানি না তোমরা চর্যাপদের ক্লাস করেছিলে হয়তো, যারা যারা ক্লাস করেছো আমার কাছে তারা হয়তো পেয়েছিলে। তো যাই হোক, সেই সেলিনা হোসেনের লেখা খোয়াই নদীর বাঁকবদল একটা গল্প আছে। মহাকালের খাড়া, এটা নকশাল আন্দোলনের পটভূমিতে লেখা একটা গল্প, কায়েস আহমেদের লেখা মহাকালের খাড়া। নকশাল বাড়ি থেকে যে আন্দোলন হয়েছিল, নকশাল মানে আন্দোলন যেটাকে বলা হয়। যাই হোক, এছাড়া আছে বাংলাদেশের কবিতা। বাংলাদেশের কবিতা কটা আছে? 6টা কবিতা আছে। আহসান হাবিবের আছে উৎসবের আগের দিন, হাসান হাফিজুর রহমানের আছে এখন যুদ্ধ আমার, শামসুর রহমান একজন বিশিষ্ট কবি, দুই বঙ্গের মানুষই তাকে চেনে, স্বাধীনতা তুমি তার একটা কবিতা আছে। আর আল মাহমুদের লেখা নোলক, তো দারুণ কবিতা নোলক। আর শহীদ কাদরির লেখা আছে ব্ল্যাক আউটের পূর্ণিমায়। বাংলাদেশে যখন ব্ল্যাক আউট হয়েছিল, মানে পুরোপুরি ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল মূলত। আগে ব্ল্যাক আউট হতো, পুরো এলাকার ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হতো। সেই ব্ল্যাক আউটের সময়কালকে নিয়ে লেখা হয়েছে ব্ল্যাক আউটের পূর্ণিমায়, শহীদ কাদরির লেখা একটা কবিতা। নির্মলেন্দু গুণের লেখা একটা কবিতা মানুষ। তো এই 6টা কবিতা আছে, নির্বাচিত কবিতা। নাটক একটা আছে, প্রবন্ধ আছে 5টা। কি নাটক আছে? কবর। কবর নামে একটা তোমরা কবিতা পড়েছো জসিমউদ্দিনের, কিন্তু এটা কবর হচ্ছে নাটক। কার লেখা? মুনীর চৌধুরীর। জানলে অবাক হবে, যে প্রেক্ষাপটে লেখা এই নাটকটা, সে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এই লেখক মুনীর চৌধুরী। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছিল পাকিস্তানের মানুষ, ভেবে দেখো। তো সেই মানুষটারই লেখা, জেলে বন্দি অবস্থায় নাটকটা লিখেছিলেন। জেলে হ্যারিকেনের আলোতেই নাটকটাকে মঞ্চস্থ করেছিলেন। মানে এই নাটকটা পড়তে পড়তে তোমার মানে শুনবে যখন ঘটনাগুলো, চোখে জল চলে আসবে যে নাটক এভাবেও লেখা হয়। জেলে বসে লিখছে, জেলেই মঞ্চস্থ করছে, অনেক ভয়ে ভয়ে প্রতিবাদ কোথায় গিয়ে করছে দেখো, শেষ পর্যন্ত মানুষটাকে হত্যাই করে দেওয়া হলো। তো তারই লেখা কবর, দারুণ নাটকটা, মানে এত সুন্দর নাটকটা বানিয়েছেন, এই প্রেক্ষাপট পটভূমি দারুণ। আর তারপরে আছে প্রবন্ধ। একটা নাটক তোমরা পেলে এই পেপারে, আর একটা উপন্যাস পেলে সূর্য দিঘল বাড়ি, আর কবিতা পেলে তোমরা 6টা, আর প্রবন্ধ পাবে তোমরা 5টা। বাঙালির আত্মপরিচয় সূত্রপাত, আবু জাফর শামসুদ্দিনের লেখা। বাংলাদেশের কালচার, আবু মনসুর আহমদের লেখা। দ্বিজাতি তত্ত্বের সত্য মিথ্যা, সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা। আর স্বরূপের সন্ধানে আনিসুজ্জামানের লেখা প্রবন্ধ। বুঝতে পারছো? দুটো, একটা তোমার নাটক, একটা উপন্যাস, তারপর 6টা তোমার কবিতা, তারপর হচ্ছে 5টা প্রবন্ধ, আর গল্প আছে 5টা। ঠিক আছে? এইটা হচ্ছে তোমার বাংলাদেশের সাহিত্যের সিলেবাস। এরপর হচ্ছে লাস্ট পেপার, যেটা ডিএসবিজি 41। তোমরা বুঝতে পারছো প্রতিটা পেপারের প্যাকেজ গুলো সব ফ্লেভার আলাদা আলাদা কিন্তু।
বাংলাদেশের সাহিত্য, লোকসংস্কৃতি, লোকসাহিত্য, আধুনিক কবিতা, নাটক, সংস্কৃত সাহিত্য, ইংরেজি সাহিত্য, মানে সব পেপারগুলো কিন্তু মনে রাখাও যাবে। শেষ পেপার যেটা ডিএসবিজি 41 8 নম্বর পেপার, সেটা হচ্ছে অনূদিত সাহিত্য নিয়ে, অনুবাদ ও বাংলায় অনূদিত সাহিত্য। মানে বিদেশি কোনো গল্পের বাংলা অনুবাদ, আমাদের ভারতীয় বিভিন্ন যে ভাষা রয়েছে যেগুলো মূলত অনার্যদের ভাষা, অস্ট্রিক দ্রাবিড় ভাষা বংশ থেকে এসেছে। দ্রাবিড় থেকে এসেছে কি কি আমরা জানি, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, এই যে ভাষাগুলো, এগুলো যে সাহিত্যগুলো, তাদের সাহিত্যিকদের দু একটা পরিচয় এখানে জানতে হবে। বিশিষ্ট কবি সাহিত্যিকের নাম আশা করি তোমরা জানো। মুন্সী প্রেমচন্দ, কে না জানে, একজন কথা সাহিত্যিক শরৎচন্দ্রের মতোই। মুন্সী প্রেমচন্দ, তার লেখা এখানে গল্প আছে। আমরা বিজয় তেন্ডুলকারকে জানি। বিজয় তেন্ডুলকার একজন বিশিষ্ট মানে নাট্যকার, তার লেখা বিষয় এখানে আছে। তারপরে আরো কিছু কিছু তোমার লেখক আছেন যারা বাঙালি, অথচ তারা হিন্দি সাহিত্য থেকে অনুবাদ করেছেন, ইংরেজি সাহিত্য থেকে অনুবাদ করেছেন। তো দেখে নাও এই পেপারের বিষয়ে কি আছে। প্রথমত অনুবাদ কাকে বলে? অনুবাদ কাকে বলে? ট্রান্সলেট, ঠিক আছে, ভাষান্তর। তো ওটা নিয়ে প্রশ্ন আছে। আর প্রাচীন কাব্যের বাংলা অনুবাদ, মধ্যযুগের কাব্যের বাংলা অনুবাদ। তো প্রাচীন মানে প্রাচীন যুগে তো অনুবাদ ছিল না, প্রাচীন যুগে তো বাংলা ভাষাটা এসেছিল চর্যাপদ সাহিত্যিক নিদর্শন। আমরা পাচ্ছি মধ্যযুগ থেকে অনুবাদের বিষয়। রামায়ণ অনুবাদ করছেন কৃত্তিবাস ওঝা বাংলাতে, হিন্দিতে করছেন তুলসী দাস, মহাভারত কাশিরাম দাস, এই বিষয়গুলো আছে। আচ্ছা, শুধু কি হিন্দুরা অনুবাদ করেছিল? না, ইসলামরাও অনুবাদ করছেন, তাদেরও অনুবাদ সাহিত্যের ধারা আছে। কে কে আছে না, তোমার শাহ মোহাম্মদ সগীর, তার হচ্ছে ইউসুফ জুলেখা, সৈয়দ আলাউল পদ্মাবতী, দৌলত কাজী, লর্ড চন্দ্রানী বা যেটাকে সতী ময়না বলা হয়। এগুলো টপিক গুলো পাবো আমরা, এগুলো দেখো এখানে আছে। আর কি হচ্ছে, নজরুল ইসলাম অনুবাদ করেছেন ওমর খৈয়ামের যে ইয়েগুলো, রুবাইগুলো। রুবাই মানে হচ্ছে চতুষ্পদী কবিতা। আর অনেকগুলো কবিতা সংকলন যখন করা হয় রুবাইয়ের সংকলন, তখন বলা হয় রুবাইয়াত। তো রুবাইয়াত অনুবাদ করেছেন নজরুল ইসলাম। কার রুবাইয়াত? ওমর খৈয়ামের। কটা আছে? মাত্র দুটো। রুবায়েত গুলোতে কি আছে না, তৎকালীন সময়ের ধর্মের যারা পান্ডা রয়েছে, উভয় সম্প্রদায়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যারা ধর্মের ভীতি প্রদর্শন করে মানুষকে নিজের স্বার্থ সিদ্ধি করে এবং ধর্মে ধর্মে যুদ্ধ লাগিয়ে দেয়, তো সেই বিষয়গুলো নিয়ে ওমর খৈয়াম যে রুবাইগুলো লিখেছেন, তার মধ্যে দুটো রুবাই অনুবাদ এখানে পাবো আমরা নজরুল ইসলামে। নজরুল ইসলাম তো সব পুরো সংকলনটাই করেছেন, কিন্তু দুটো রুবাই তোমাদেরকে পড়তে হবে। আর কবির, কবির মূলত যে দোহাগুলো প্রচলিত আছে, কবিরের দোহা, তো সেই কবিরের দোহাগুলো মূলত অবধি হিন্দি মানে আঞ্চলিক যে হিন্দি ভাষা, সেই হিন্দি ভাষায় লেখা। সেগুলোকে বাংলাতে অনুবাদ কি করেছেন? অনুবাদ করেছেন ক্ষিতিমোহন সেন। ক্ষিতিমোহন সেন রবীন্দ্র সমসাময়িক, রবীন্দ্রনাথের সঙ্গে শান্তিনিকেতনে থেকেই তিনি এটা প্রকাশ করেছিলেন, তার ইয়েগুলো, কবিরের যে দোহার সংকলনটা ওই 1910 সালের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি প্রকাশ করছেন, আর ক্ষিতিমোহন সেন প্রকাশ করছেন এই কবিরের দোহাগুলোর অনুবাদ একই জায়গা থেকে। তো তার অনুবাদ, কবিরের অনুবাদের তোমার দুটো গান পাবে বা দুটো কবিতা পাবে। তোমরা কবিরের গান আশা করি শুনেছো। আহ বিশাল একটা ফেমাস গান আছে, দেখবে বিভিন্ন জায়গায় বাজে, গুরু গোবিন্দ দোখাড়ে কাকে লাগো পায়, বেশ সুন্দর একটা গান। হিন্দু, ইসলাম, শিখ প্রতিটা সম্প্রদায়ে কিন্তু কবিরের গানকে সম্মান দেওয়া হয়, কেননা তিনি ধর্মভিত্তিক গান করেননি। তিনি যে গানগুলো করেছেন সব ধর্ম সম্প্রদায়ের মানুষ কিন্তু সেগুলোকে স্বাগত জানিয়েছেন। তো যাই হোক, কবিরের দুটো পাবে, একটা সাধো পাড়ে নিপুণ কসাই বলে একটা আছে গান, আরেকটা আছে মোকো কাহা ঢুন্ডো রে বন্দে मैं तो तेरे पास में। ওই দুটোকেই বাংলাতে করেছেন ক্ষিতিমোহন সেন অনুবাদ। এই মোকো কাহা ঢুন্ডো রে বন্দে কিছুদিন আগে একটা সিনেমাতে
অ্যাড করা হয়েছিল গানটা। তোমরা ইউটিউবে সার্চ করলে গানটা পেয়ে যাবে। হ্যাঁ, আর গালিবের নাম শুনেছো? গালিবের যে শায়রি গুলো বা গজল গুলো এগুলো কে না জানে? তো সেই গালিবের শায়রি বা গজল গুলোকেও অনুবাদ করা হয়েছে। তো সেই গালিবের শায়রি বা গজলগুলোকে কে অনুবাদ করেছেন? দুজন মিলে। শক্তি চট্টোপাধ্যায় একজন কবি, কল্লোল যুগের কবি, আর আয়ান রশিদ, এনারা দুজন মিলে অনুবাদ করেছেন। কিন্তু নির্বাচিত দুটি কবিতা আছে। গালিবের শায়রি তোমরা কম বেশি সবাই শুনেছো। তো এখানে আহ দুটো ভালো ভালো শায়রি আছে বা গজল আছে। গজলের প্রথম অংশটুকুটা দেওয়া আছে এখানে, আর সেইটারই অনুবাদ করেছেন ক্ষিতিমোহন সেন এবং আয়ান রশিদ। এবারে বিষয় হচ্ছে এই যে অনুবাদগুলো পড়বো, বিষয়বস্তুগুলো কি পরীক্ষায় লিখতে হবে? না, লিখতে হবে পরীক্ষায় অনুবাদটা সার্থক কিনা। তোমাকে যদি গালিবের তো উর্দু শায়রি, তো উর্দু যে শায়রি বা গজলটা আছে সেটাও তোমাকে বাংলাতে বাংলা ফন্টে লিখলে উচ্চারণটা করে, উম, এবং বাংলা অনুবাদ যেটা করেছে আয়ন রশিদ শক্তি চট্টোপাধ্যায় সেটাও লিখলে, এবং তোমাকে লিখতে হবে যে অনুবাদটা কেমন হয়েছে, এটা ভাবানুবাদ হয়েছে নাকি ওয়ার্ড টু ওয়ার্ড মানে যেটা আক্ষরিক অনুবাদ হয়েছে, আর সার্থক কিনা অনুবাদটা, সেটা তোমাকে পরীক্ষায় লিখতে হবে। আসল বিষয় হচ্ছে এটা, প্রশ্নগুলো এরকমই কিন্তু আসবে। এরপরে আছে বাঙালিদের বাংলা সাহিত্যে যেগুলো আমরা পাই, বিদ্যাসাগর কৃত বাংলা অনুবাদ। আচ্ছা, বিদ্যাসাগর বাংলা কি কি অনুবাদ করেছেন? তোমরা জানো যে বিদ্যাসাগর ইংরেজি শেক্সপিয়ারের যে কমেডি অফ এরর্স সেটাকে অনুবাদ করেছেন ভ্রান্তি বিলাস, হিন্দি বৈতাল 25 থেকে বেতাল পঞ্চবিংশতি, সংস্কৃত রামায়ণ থেকে সীতার বনবাস, সংস্কৃতে আরো বেশ কিছু গ্রন্থ আছে যেগুলো থেকে তিনি বাংলাতে অনুবাদ করেছেন। ইংরেজি থেকে বেশ কিছু পাঠ্যপুস্তক অনুবাদ করেছেন। তো অনুবাদক বিদ্যাসাগর পড়তে হবে এখানে, ঠিক আছে? সমাজ সংস্কারক বা সাহিত্যিক বিদ্যাসাগর, তার থেকে এখানে আরো নিখুঁত করে পড়তে হবে অনুবাদক বিদ্যাসাগর। আর অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর, তার গীতাঞ্জলির অনুবাদ, মূলত সং অফ আরিংসের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। কিন্তু সেটা কি আসলে গীতাঞ্জলি ছিল, নাকি সং অফারিংস এর জন্যই শুধু পেয়েছেন? গীতাঞ্জলি আর সং অফারিংস কি একই বই, নাকি দুটো আলাদা বই? এইসব নিয়ে আলোচনা আছে। রবীন্দ্রনাথের অনুবাদ বা বাংলায় অনুবাদ শুধু কি গীতাঞ্জলি, না আরো বেশ কিছু তিনি কবিতা অনুবাদ করেছিলেন, ইংরেজি কবিতা অনুবাদ করেছেন, নিজের কবিতা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন। তো এই বিষয়গুলো আছে, এবং গল্প আছে। কি গল্প আছে না, এখানে সদগতি আছে, সদগতিটা তোমাদের বইয়ে ভুল করে লেখা আছে। মুন্সী প্রেমচাঁদের কাফন গল্পটা আছে। কাফন, কাফন মানে আশা করি জানো, সাদা কাপড় মৃত্যুর পরে যে দেওয়া হয়, সেই সাদা কাপড় নিয়ে গল্পটা, বেশ সুন্দর একটা গল্প। মুন্সী প্রেমচাঁদের লেখা কাফন, বাংলাতে অন্য লেখক অনুবাদ করেছেন, সেটাই পড়তে হবে। জয়কান্তনের লেখা দিনের বেলায় একটি প্যাসেঞ্জার ট্রেনে, এগুলো মূলত ভারতীয় সাহিত্য, মানে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন ভাষায় লেখা যে গল্প সেগুলোকে বাংলাতে অনুবাদ করে পড়া হচ্ছে। আর আরো গল্প আছে দুটো, সেগুলো হচ্ছে ইংরেজি। ইংরেজি গল্প তোমরা পাবে দ্য ম্যাজিক শপ, দ্য ম্যাজিক শপ গল্পটা বা ম্যাজিকের দোকান, সেটা বাংলাতে অনুবাদ হয়েছে। ওটা লেখা মূলত এইচ.জি. ওয়েলসের লেখা, বাংলাতে অনুবাদ করছেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। আরেকটা হচ্ছে দ্য ওভারকোট, ওটা আন্তন চেখভের লেখা, বাংলাতে অনুদিত করা হয়েছে। বুঝতে পারছো, এটা হচ্ছে তোমাদের শেষ পেপার, যেটা হচ্ছে অনুবাদ ও বাংলায় অনুদিত সাহিত্য। তাহলে কি কি থেকে অনুবাদ হলো? বাংলা থেকে অনুবাদ, ইংরেজি থেকে অনুবাদ, উর্দু থেকে অনুবাদ, হিন্দি থেকে অনুবাদ, ভারতীয় ভাষাগুলো থেকে অনুবাদ, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, হিন্দি, এই ভাষাগুলো থেকেও অনুবাদ হয়েছে। তাহলে পুরো পেপারটা হচ্ছে অনুবাদের পেপার। এটা হচ্ছে তোমাদের ফুল টোটাল সিলেবাস 8টা পেপারের, যেখানে সিসি পেপার 4টা, যেখানে ডিএস পেপার 4টা। প্রতিটা সেমিস্টারে মানে 5 আর 6 সেমিস্টার, দুটো সেমিস্টার আছে, দুটো করে সিসি, দুটো করে ডিএস পেপার পড়তে হয়। কিন্তু তোমাদের যেহেতু সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হয় না, একসঙ্গে 4টা পেপার, 8টা পেপারই পরীক্ষা হবে। তাহলে এইভাবেই মনে রাখো যে আমাকে
টোটাল 4টা সিসি পেপার পড়তে হবে, 4টা ডিএস পেপার পড়তে হবে। 4টা সিসি কি কি? সিসিবিজি 11, 12, 13, 14। আর ডিএস পেপার 4টা কি কি পড়তে হবে? ডিএসবিজি 11, 21, 31, 41। টপিক কি আছে? সিসিবিজি 11 আছে বাংলা কাব্য কবিতা আছে 19-20 শতক। সিসিবিজি 12 কি আছে? ইংরেজি সাহিত্যের এই সরি নাট্যমঞ্চ আছে এবং নাটক আছে। আচ্ছা, সিসিবিজি 13 লোক সংস্কৃতি লোক সাহিত্য। সিসিবিজি 14 বাংলা সাহিত্যের ইতিহাস তো পড়েছো, এখানে সংস্কৃত আর ইংরেজি সাহিত্যের ইতিহাস আছে। আচ্ছা, ডিএসবিজি 11 এ কি আছে বলতে পারবে কেউ? যেটুকু শুনলে ডিএসবিজি 11 এ কি আছে? তোমাদেরকে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, মেসেজ করবে, এটা একটু খাতাতে তুলে নেবে, নইলে আবার ভুলে যাবে, ঠিক আছে? তো ডিএসবিজি 11 যেটা বাংলা শিশু কিশোর সাহিত্য, তারপর ডিএসবিজি 21 বললাম, 21 হচ্ছে কল্পকাহিনী রহস্য রোমাঞ্চ, যেগুলো গোয়েন্দা গল্প আছে কল্পকাহিনী আছে। আর ডিএসবিজি 31 মানে বাংলাদেশের সাহিত্য, ডিএসবিজি 41 মানে অনুদিত বা অনুবাদ সাহিত্য। এটা হচ্ছে তোমাদের সিলেবাস। পরীক্ষা, রিনুয়াল এই বিষয়গুলো মনে রাখবে একটু। প্রথমত হচ্ছে যারা এখনো পর্যন্ত থার্ড ইয়ারের জন্য অ্যাডমিশন নেয়নি তাদের একটা ডেট দেবে, ওই ডেটের মধ্যে অ্যাডমিশন নিয়ে নেবে, নইলে কিন্তু বইগুলো পাবে না। বইগুলো তো পাবে না, তারপরে এক্সাম ফর্ম ফিল আপও করতে পারবে না। হ্যাঁ, রিনুয়াল যদি করে নিয়েছো, থার্ড ইয়ারের অ্যাডমিশন হয়ে গেছে, তাহলে পরবর্তী পদক্ষেপ হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ, আর কিছু নেই। এরপরে এক্সাম ফর্ম ফিল আপ হবে, তোমাদের সম্ভবত পরীক্ষাটা আহ গত বছরের মতোই হবে, নভেম্বর ডিসেম্বর এরকম একটা সময় ধরে চলো, মানে পুজোর পরে হবে। অ্যাসাইনমেন্টটা তার আগেই হবে। অ্যাসাইনমেন্ট ধরে নাও আগস্ট সেপ্টেম্বর করে অ্যাসাইনমেন্ট হতে পারে, তাহলে আগস্ট সেপ্টেম্বরে যদি অ্যাসাইনমেন্ট হয়, তার 1 মাস আগে এক্সাম ফর্ম ফিল আপ হবে। মানে জুলাই আগস্ট এটা এক্সাম ফর্ম ফিল আপের সময়কাল ধরে চলো। এক্সাম ফর্ম ফিল আপ করবে, তারপরে অ্যাসাইনমেন্ট হবে, ওটা সেপ্টেম্বর অক্টোবরের আগেই হয়ে যাবে। পরীক্ষাটা নভেম্বর ডিসেম্বর ধরে চলো, তাহলে সেই হিসেবে তোমাদের কাছে কতটা সময় আছে? না, এটা চলছে জুন মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, 5 থেকে 6টা মাস। 6টা মাস বলবো না, 5টা মাস মোটামুটি ধরে রাখো। এবারে পরীক্ষা যদি পেছোয় সেটা আলাদা ব্যাপার। নিট অ্যান্ড ক্লিন যদি বলো আমার কাছে সময় কটা আছে, 5টা মাস আছে, ঠিক আছে? যদি যারা বলেছিলে ক্লাস করব তারা জানাবে আমাকে, যদি অন্তত 4 জন না হলে ক্লাসটা তো শুরু করবো না, আমি ওই জন্য ব্যাচ শুরু করিনি এই বছর। তো ক্লাস করলে তোমাদেরকে 5 মাসের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে, সেরকম একটা চাপ থাকবে যদি এখনো পর্যন্ত পড়া শুরু করোনি তো, ঠিক আছে? আর এই টপিক গুলো আহ বিষয়বস্তু পড়েও তোমার কাজ হবে, ফার্স্ট ক্লাস পেয়ে যাবে। আর যদি বলো আরো ভালোভাবে পড়তে চাই, ফার্স্ট ক্লাস নয়, আমার টার্গেট আছে 70%, তাহলে আমি বলবো বইয়ে হাত দেবে। বইয়ে হাত দিলে কাজে লাগবে, বা টেক্সট পড়বে, নোটস থাকলে নোটস পড়তে পারো। তবে নোটস পড়ার আগে অবশ্যই একটু বিষয়বস্তুটা জেনে পড়বে। হঠাৎ করে নোটস পড়লে মাথায় কিছু ঢুকবে না, নোটসটা তো যথাযথ থাকে না, যতগুলো শব্দে চাই ততটাই অ্যান্সার থাকে, কিন্তু তোমাকে আগে জানতে হবে টপিকটা। তো সেই হিসেবে পরীক্ষার প্রস্তুতি নাও। অ্যাসাইনমেন্টটা নিয়ে তো ভাবনা চিন্তা করার দরকার নেই, কিন্তু অ্যাসাইনমেন্ট অনলাইনে হয়। পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নাও, যেখানে 50-এর মধ্যে 49 হাইয়েস্ট উঠেছে এই বছর আমার ব্যাচ থেকে। একজন পেয়েছে, একজন না 2-3 জনই পেয়েছে একটা পেপারে 49। 50-র মধ্যে 49 ওঠে, আমি পেয়েছে সেটার ব্যাপারটা বলছি না, আমি বলতে চাইছি যে 50-এর মধ্যে 49 দেয়। বুঝতে পারছো যে কোনো না কোনো পেপারে তো তারা পেয়েছে 49, তাহলে এইদিকে 49 আর ওইদিকে অ্যাসাইনমেন্টে 20-তে 20 পেয়েছে, তাহলে 69, 70-এর মধ্যে 69 পাচ্ছে, 99 পয়েন্ট সামথিং এরকম নাম্বার পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো মূলত পরীক্ষার জন্য। টিপস তো এখন বললে ভুলে যাবে, কোনো একদিন যদি ক্লাস নিই তো সেটা অবশ্যই করবে, এবং পরীক্ষার সময় এটা বলা হয় কিভাবে পরীক্ষাতে বসবে, কিভাবে লিখবে, কোন জিনিসগুলোকে খেয়াল করলে 2-4 নাম্বার আরো বাড়ার চান্স থাকে, সেগুলো আমি পরীক্ষার সময় বলে দিই। তো অবশ্যই সেই সময়ের অনলাইন ক্লাসটা একবার জয়েন করবে, তাহলে তোমাদের জানা থাকবে। আচ্ছা, এবার বলো কারো কিছু কি জিজ্ঞাসা আছে সিলেবাস নিয়ে, পরীক্ষা নিয়ে, অ্যাসাইনমেন্ট নিয়ে, রিনুয়াল নিয়ে, বা এই বিষয়গুলো কোনো বুঝতে অসুবিধা হলো নাকি? কারো কোনো প্রবলেম নেই তো?
স্যার বলছি কি যে হুম ডিএসবিজি 21-এ যেটা আছে রহস্য রোমাঞ্চ সভ্যতুরে লীলা মজুমদারের, এটার কি সবগুলোই পড়তে হবে? 42টা গল্প আছে, 42টা গল্পের সারমর্মগুলো পড়তে হবে। কেমন আসে প্রশ্ন বলে দিচ্ছি। না প্রশ্ন সেটা এরকম, তো মানে বইতে নেই আলাদা ভাবে, মানে 42টা যে গল্প আছে সেটা না না, একটা তুমি চার্ট করে দেওয়া সারাংশটা আছে। পড়বে। বইয়ে দেওয়া নেই, কিন্তু সারাংশটা তোমাকে পড়তে হবে। সারাংশগুলো পেয়ে যাবে, আমি পিডিএফ পাঠিয়ে দেবো তোমাকে, ঠিক আছে? তো যাই হোক, আচ্ছা ওই স্যার। সারাংশগুলো তোমাকে পড়তে হবে। প্রশ্ন কিরকম আসে যে সব ভূতুড়ে গল্প সংকলনে আহ ভূত ও মানুষদের মধ্যে কিরকম সম্পর্ক আছে নিয়ে আলোচনা করুন। আচ্ছা, সব ভূতুড়ে গল্পে কি কি ধরনের ভূত আছে? মানুষ ভূত আছে, কুকুর ভূত আছে, তাদের পরিচয় দিন। আচ্ছা, ভূতগুলো কি আহ মানুষের ক্ষতি করছে? এরকম ভাবে অনেক ধরনের প্রশ্ন আসে। আসলে একটা স্পেসিফিক গল্প নিয়ে প্রশ্ন আসবে না, তোমাকে একটা দিক নিয়ে প্রশ্ন করবে যে ভূতগুলো কেমন আছে, শিশু ভূতগুলোর পরিচয় দিন, পশু ভূতগুলোর পরিচয় দিন, এইভাবে। মানে একটা গল্প ধরে না, টোটাল 42টা টোটাল গল্প সংকলনকে মানে নিয়ে গল্পগুলোকে নিয়েই তোমার প্রশ্ন হবে। তো সেক্ষেত্রে কি কি প্রশ্ন আসবে সেটা আমি বলে দেবো। টোটাল তুমি এইটা থেকে 4টা থেকে 5টা প্রশ্ন পড়বে, কমন পেয়ে যাবে সব, ঠিক আছে? সেরকম কিছু না, এখানে বিষয় ভিত্তিক প্রশ্ন আসে, কোনো একটা স্পেসিফিক টপিক বা একটা গল্প থেকে আসবে না। ঠিক আছে, আজকের মতো রাখি। নেক্সট কোনোদিন ক্লাস করায় তো জয়েন করবে অবশ্যই। আর যারা ক্লাস কন্টিনিউ করবে তারা একটু আমাকে মেসেজ করে দিও। আরো দু একজন আজকে জয়েন করবে বলেছিল, জানি না তাদের কি হয়েছে। প্রায় 8 জন মতো বলেছিল জয়েন করবে। কজন আছে? 5 জন আছে। ঠিক আছে, আমি দেখছি। যদি 4 জন অন্তত ক্লাস করে তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করব। এই 5 মাসের মধ্যে আমি সিলেবাসটা কভার করব, ঠিক আছে? তো অবশ্যই ক্লাসে ফিজ নেওয়া হয়, মান্থলি ফিজ না হয়, এবং নোটস দেওয়া হয় তার সঙ্গে পিডিএফ এ। তো আমাকে মেসেজ করে দেবে, যারা ক্লাস করতে ইচ্ছুক একটু জানিয়ে দিও। তাহলে আমি বললাম যে 4 জন হলে ক্লাস স্টার্ট করবো, হলে কিন্তু ক্লাস স্টার্ট করবো না। ঠিক আছে, আজকের মতো রাখি। গুড নাইট সবাইকে। গুড নাইট স্যার।